অধ্যায় 3 কোষ রসায়ন। ঠিক আছে, তো কোষ রসায়নের ব্যাপারটা হচ্ছে চ্যাপ্টারটার নাম শুনলে আমরা আসলে এমনিতে বায়োলজি আমরা সবাই, তার উপর বায়োলজির সাথে যদি কেমিস্ট্রি ঢুকে যায়, হ্যাঁ মানে কোষ রসায়ন বুঝতে পারতেছো, হ্যাঁ তো কেমিস্ট্রি ঢুকে যায় তাহলে তো আরো ভয়ঙ্কর জিনিস। তো এই ভয়ের সাথে আমরা একটু নর্মালি মানে তোমরা যেন ভয় না পাও, শুরুতে আমাদের প্রিয় জিনিস দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে আমাদের প্রিয় জিনিস শর্করা, আলু, তাই না? তো ব্যাপার হচ্ছে যে আলু খেতে অনেক মজা লাগে, কিন্তু আলুর ভেতরে যখন এই কেমিস্ট্রি বা মানে রাসায়নিক ব্যাপারটা পড়ি তখন কেন জানি সবার অনেক পেইন লাগে, তাই না? তো আসলে এই পেইনটা যেন না হয়, এই পড়ার এই পেইনটা যেন না আসে, এই জন্য হচ্ছে মানে তোমাদের শুরুতেই একটু আলুর ছবি দিয়ে মনে করাই দিলাম যে আলু খেতে যেমন মজা এবং খাওয়া যায় যত সহজে, হ্যাঁ এই আলুর শর্করা বা চালও কিন্তু শর্করা, চিনিও শর্করা, তিনটাই আমাদের প্রিয় খাদ্য, তাই না? তো তিনটে জিনিস আমাদের প্রিয় খাদ্য, তো এদের মানে খেতেও যেমন মজা, সহজে খাওয়া যায়, পড়াটাও অনেক সহজ। ঠিক আছে, আসো আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে যে প্রথমে কোন জিনিস যেটা আমাদের শুরু করতে হয় যে সংজ্ঞা, সংজ্ঞা মানে কি আসলে জিনিসটা কি এটা জানা। ঠিক আছে, যেমন কার্বোহাইড্রেট কি এটা, ঠিক আছে? তো দেখো কার্বোহাইড্রেট কি, এখানে লেখা আছে যে পলিহাইড্রোক্সি প্রথম, ও সরি এটা এডিটের মুডে যাইতে হবে আমার, এক্সট্রিমলি সরি, একটু, হ্যাঁ জাস্ট এ সেকেন্ড। ওকে, ওকে, তো দেখো প্রথমে যেটা সেটা হচ্ছে করাকে বলা হয় পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। প্রথমে আমরা একটু বিশ্লেষণ করি পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। আরেকটা দেখো যে আরেকটা হাইড্রোক্সিদেরকে আবার বলা হয় কিটোন, অ্যাক্টিভেট পলিহাইড্রোক্সি কিটোন। এগুলো কি তোমরা তোমাদের জৈব যৌগ বা কেমিস্ট্রি লেকচার হয়েছে, তো সেখানে তোমরা নিশ্চয়ই পড়ছো যে হচ্ছে তোমাদের অ্যালডিহাইড কাহাকে বলে, সিএইচ ও মূলক যে যৌগ সেগুলো হচ্ছে কি অ্যালডিহাইড আমরা জানি, আর কিটোন হচ্ছে সি সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে কি কিটোন যৌগ। তাহলে একটা হচ্ছে সিএইচ সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে কিটোন যৌগ। ঠিক আছে, এখন তাইলে আমরা দেখি এই যে এটা দেখতে পাচ্ছ সি, এই যে এইচ, এই যে ও, এই যে যৌগ, হ্যাঁ এটা হচ্ছে অ্যালডিহাইড, আর সি ডাবল বন্ড এই যে ও, এটা হচ্ছে কি কিটোন, এটা হচ্ছে কি কিটোন। তাহলে যে অ্যালডিহাইড আর কিটোনের যৌগগুলাই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এখন শোনো ভাই, তোমার কেমিস্ট্রি বইয়ে দেখবা যে এই যে সিএইচও, এই যে সিএইচও এই অ্যালডিহাইড যৌগ, আর সি ডাবল বন্ড ও কিটোনিক যৌগ, তার মানে কি অ্যালডিহাইড আর কিটোন মাত্রই শর্করা না? আরেকটা শর্ত আছে, শর্করা হওয়ার জন্য তোমাকে হয় অ্যালডিহাইড অথবা কিটোন হতে হবে, প্লাস সব অ্যালডিহাইড কিটোন কিন্তু শর্করা হতে পারবে না, প্লাস আরেকটা শর্ত লাগবে, সেটা হচ্ছে এদেরকে পলিহাইড্রোক্সি হতে হবে। পলি মানে কি, পলি মানে হচ্ছে বহু, পলি মানে হচ্ছে বহু, আর হাইড্রোক্সি মানে তো বোঝাই যাচ্ছে ওইচ, হাইড্রোক্সিল, হাইড্রোক্সি মানে কি ওএইচ। তার মানে শুধু অ্যালডিহাইড বা শুধু কিটোন, অর্থাৎ শুধু অ্যালডিহাইড বা শুধু কিটোন থাকলে তো শর্করা হওয়া যাবে না, কারণ তোমরা কেমিস্ট্রি বইয়ে দেখছো যে সিএইচও মূলক বা এই সি ডাবল বন্ড ও কিটোন মূলক অনেক আছে। ঠিক আছে, তাহলে আমাদের শর্করা হওয়ার জন্য সাথে আরেকটা শর্ত লাগবে, সেটা হচ্ছে কি যে এই যে ওএইচ মূলক, ওএইচ মূলক থাকা লাগবে, এবং একটা না অনেকগুলা, এই যে একটা দুইটা তিনটা, অর্থাৎ কি বহু অনেকগুলা হাইড্রোক্সিল মূলক আছে, এটাকেই বলা হয়েছে পলিহাইড্রোক্সি। তাহলে নাম যত কঠিন, আসলে অত কঠিন না, আমরা সবগুলা জিনিসই চিনি। আমরা কি কি চিনি? আমরা আমাদের সবচেয়ে সহজ জিনিস আমরা যেটা চিনি হাইড্রোক্সিল, ওএইচ মূলক, সেটা লাগে অনেকগুলা, অর্থাৎ পলিহাইড্রোক্সি লাগে। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে যৌগটাকে, এরপরে আমাদের অতি পরিচিত হয় অ্যালডিহাইড মূলক সিএইচ ও হওয়া লাগবে, অথবা কিটোন মূলক সি ডাবল বন্ড ও হওয়া লাগবে। ঠিক আছে, তাইলে হচ্ছে এটা আমাদের কি হয়ে যাবে, কার্বোহাইড্রেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ওকে ফাইন। এখন যে আমরা মেনে নিলাম এটা কার্বোহাইড্রেট, হ্যাঁ কিন্তু আসলে কি, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই তাইলে কি কার্বোহাইড্রেট যৌগ দুই রকম? ইয়াস, হ্যাঁ এইরকম। যদি অ্যালডিহাইড কার্যকরী মূলক, এই যে অ্যালডিহাইড আর এই কিটোন তো কার্যকরী মূলক, তাহলে কার্যকরী মূলক দিতে শর্করা বা কার্বোহাইড্রেট দুই রকম, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোজ, বা এটাকে অ্যালডিহাইডটাকে বলা হয় অ্যালডোজ, কিটোনটাকে বলা হয় কিটোজ। ক্লিয়ার? অ্যালডোজ অ্যালডিহাইড বা কিটোনের শর্করা বা কিটোজ। ঠিক আছে, এখন আসো এরা কারা আসলে, হ্যাঁ চিনে নেই। প্রথমেই আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা একটা শর্করার নাম বলো বা কার্বোহাইড্রেট
এটার নাম বলো। তোমরা অবশ্যই সবার আগে যে নামটা বলবা সেটা হচ্ছে C6H12O6। কি সেটা? অবশ্যই কি গ্লুকোজ। এই যে গ্লুকোজ, এটা গ্লুকোজ। হ্যাঁ, এটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা আচ্ছা, তার মানে গ্লুকোজ আমরা পাইলাম। অ্যালডোজ না কিটোজ বলো তো বুদ্ধি করে। যেহেতু গ্লুকোজ আমি এটাকে বলছি আর এটা হচ্ছে কি অ্যালডোজ, তাহলে গ্লুকোজ একটি কি অ্যালডোজ কার্বোহাইড্রেট বা অ্যালডিহাইড কার্বোহাইড্রেট। আচ্ছা, এখন C6H12O6 এই সংকেতটা শুধু গ্লুকোজের নয়, এই সংকেতটা একাধারে ফ্রুক্টোজেরও। এই যে ফ্রুক্টোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ, এই যে এটা, এই পুরো যৌগটা হচ্ছে ফ্রুক্টোজ। তাইলে কি জানলাম? ফ্রুক্টোজ একটা কিটোজ। নাম শুনলে কিন্তু ফ্রুক্টোজ শব্দটার মধ্যে একটা কিটোজ কিটোজ ভাব আছে, তাই না? তাহলে ফ্রুক্টোজ, কিটোজ, গ্লুকোজ, অ্যালডোজ, ঠিক আছে, বা অ্যালডিহাইড মূলক। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে C6H12O6 সংকেতটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের সেম, কিন্তু সংকেত সেম, কিন্তু একজনের নাম গ্লুকোজ আরেকজনের নাম ফ্রুক্টোজ। কেন? কারণ একজন হচ্ছে কি মূলক? অ্যালডিহাইড মূলক, আর আরেকজন হচ্ছে কিটোন মূলক। কিন্তু দুইজনেরই 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন আছে। ঠিক আছে, ওকে। তো এখন ব্যাপার হচ্ছে যে ভাইয়া বুঝলাম না, এলে আমরা এটা অ্যালডিহাইড এটা কিটোন, কিন্তু তাও আমার হচ্ছে বলতে পারো যে ভাইয়া গ্লুকোজ আর ফ্রুক্টোজের গঠন আঁকতে গেলে আমার সমস্যা হয়। হ্যাঁ, এটা বলতেই পারো। তো আসলে এটা কিভাবে আমরা গ্লুকোজ ফ্রুক্টোজ আঁকবো? দেখো, তোমার পরীক্ষায় সাপোজ শুধু এই সংকেতটা দেওয়া আছে C6H12O6। হ্যাঁ, শুধু C6H12O6 দেওয়া আছে। বললো যে তোমার কি বললো? বললো যে তুমি গ্লুকোজ আঁকো। ঠিক আছে, তাহলে কি করবা? শোনো, প্রথমে C6 মানে কি 6টা কার্বন, তাহলে আগে 6টা কার্বন এঁকে ফেলবা। 1 2 3 4 5 6। আগে তুমি তুমি এখন এইগুলোর দিকে তাকানোর দরকার নাই, ঠিক আছে, এগুলোর দিকে তাকানোর দরকার নাই, তুমি আমার কলমের দিকে তাকাও। তোমাকে বললো গ্লুকোজ আঁকতে, তাহলে 6টা কার্বন আঁকবা। ফ্রুক্টোজ আঁকতে বললো কি করবা বলো তো? ফ্রুক্টোজ আঁকলেও দেখো C6 না, সেম 6টা কার্বন আঁকবা। 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টা কার্বন আঁকবো। হ্যাঁ, তাহলে এটা গ্লুকোজ হতে পারে, এটাও গ্লুকোজ হতে পারে, এটা ফ্রুক্টোজ হতে পারে, এটা ফ্রুক্টোজ হতে পারে। এখন তোমরা বলো তো কোনটা ফ্রুক্টোজ হবে? একটু বুদ্ধি করে বলো। ইয়াস, ধরতে পারছো। শোনো, গ্লুকোজ ফ্রুক্টোজ আঁকতে গেলে প্রথমে তো 6টা কার্বনের ফ্রেম আঁকলা, এরপরে তুমি কার্যকরীমূলক আলাদা করে দিবা, অর্থাৎ একটা অ্যালডিহাইড বানাই দিবা। অর্থাৎ একটাতে ধরো H দিলাম, ও দিলাম, এটাই কি হয়ে গেল? অ্যালডিহাইড মূলক। তাহলে এটা হবে গ্লুকোজ। আর এখানে কি কিটোন মূলক, এটা হবে কি কিটোজ। ঠিক আছে, এই যে এখন বলতে পারো যে ভাই ঠিক আছে, আমি 6টা কার্বন আঁকলাম, এটা আঁকা কি খুব কঠিন? না, খুবই সহজ। 6টা কার্বনের ফ্রেম আঁকলাম, এরপরে আমি জানি যে গ্লুকোজ হচ্ছে একটি কি অ্যালডিহাইড মূলক, তাহলে গ্লুকোজ আমি অ্যালডিহাইড মূলক বসালাম, আর আর ফ্রুক্টোজে কি বসালাম? কিটোন মূলক বসালাম। হয়ে গেল? না, আর একটু বাকি সামান্য। সেটা কি? শোনো, একটা জিনিস তোমরা জানো যে অ্যালডিহাইড মূলক সব সময় কোথায় বসে? প্রান্তে। অ্যালডিহাইড মূলক বসে প্রান্তে। তাহলে অ্যালডিহাইড মূলক যদি এক প্রান্তে বসে, তাহলে তার ফাঁকা প্রান্ত কয়টা? আর একটা, এই যে এটা। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর কিটোজ বসে মাঝে। মাঝে যেহেতু কিটোজ বসছে, তাহলে বুঝতে পারতেছো এর মুক্ত কার্বন কয়টা? 2টা। তাহলে অ্যালডিহাইড যখন অ্যালডিহাইড যৌগে মুক্ত কার্বন জাস্ট একটা, আরেক প্রান্ততে অ্যালডিহাইড নিজেই নিল। ঠিক আছে, আর কিটোন যেহেতু মাঝে বসে, তাইলে তার মুক্ত কার্বন কয়টা? 2টা। ঠিক আছে, আচ্ছা, এখন তোমার মুক্ত কার্বনে CH2OH বসাই দিতে হবে, এটা হচ্ছে কাজ। CH2OH, দেখো, CH2OH। এখন বলতো অ্যালডিহাইডে CH2OH কয়টা বসবে? ইয়েস, একটা। হুম, এটা মনে রাখবা। আবার এভাবে মনে রাখতে পারো, আগে বা 1 নম্বরে কার নাম আসে? 1 নম্বরে তো অ্যালডিহাইডের নাম আসছে, তাই না? আর 2 নম্বরে কার নাম আসছে? কিটোন। তাহলে 1 নম্বরে অ্যালডিহাইড, তাহলে এটাতে মুক্ত প্রান্ত কয়টা? মুক্ত প্রান্ত হচ্ছে একটা। ওই একটাতেই হচ্ছে CH2OH একবার বসবে। ঠিক আছে, আর 2 নম্বরে কার নাম আসছে? কিটোজ। তো কিটোন হচ্ছে 2 নম্বর কার্বনে বসে, এবং 2টা, এবং 2টা প্রান্তে কি বসবে? একটাতে CH2OH অলরেডি বসাই দিছি, আরেকটাতে বসাচ্ছি CH2OH। এখন আমি তোমাদের ফ্র্যাঙ্কলি বলি, যদি এখানে 5টা মুক্ত কার্বন থাকতো, কোনো কারণে যদি 5টা মুক্ত কার্বন থাকতো, তাহলে আমার 5টাতে CH2OH বসানো লাগতো। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ আসলে ন্যাচারালি 5টা থাকে না, 2টাই মুক্ত
মুক্ত থাকে কিটোজে, এজন্য আমরা বসাবো CH2OH। আর অ্যালডিহাইড বা গ্লুকোজে মুক্ত একটা, এজন্য হচ্ছে CH2OH একটা বসাবো। ঠিক আছে, তাহলে সহজ না ব্যাপারটা? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে শুধু প্রথমেই 6 কার্বনের একটা একটা ফ্রেম বসা, এই 1 2 এই যে কার্বন বসানো, 6টা কার্বন বসানোর পর তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে খালি ইয়া করা, কি বলে, প্রথমে অ্যালডিহাইড মূলক বসানো, এরপরে কিটোন মূলক বসানো। অ্যালডিহাইড কিটোন মূলক বসানোর পরের কাজটা বুঝতেই পারতেছো, মুক্ত প্রান্তে CH2OH বসানো। অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা মুক্ত প্রান্তে একটা CH2OH বসবে, কিটোনের ক্ষেত্রে দুইটা CH2OH বসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন বলতে পারো ভাই এইটুক তো সহজ, এইটুক কি ক্লিয়ার? এইটুক সহজ না অনেক? আচ্ছা, বলতে পারো যে ভাই হ্যাঁ এইটুক তো সহজ, তাইলে মানে বাকি তো আরো 4টা 5টা কার্বন আছে, ওগুলা কি করব? হ্যাঁ, বাকি কার্বন গুলা কি করব? দেখো দেখো সুন্দর করে, বাকি কার্বনের কাজ পানির মতো সহজ, পানি বসাবা। পানির মতো সহজ, পানি বসাবা মানে কি? H2O বসাবা, H2O বসাবা। বাকি প্রত্যেকটা কার্বনে একদম সহজ কাজ, H2O বসাবা। তবে H2O একসাথে না বসায় কি বসাবো? OH মানে তো H2O নাকি? H দুইটা H, H2O। ক্লিয়ার? দুইটা H আর একটা O, তাহলে H2O। তো এটাকে H2O কে ভেঙে বসালে কি হয় বলতো? ইয়েস, একটা OH হয় আর একটা কি হয়, আর একটা H হয়। তাহলে H2O বসাচ্ছি, মানে পানির মতো সহজ, মনে থাকবে? তাহলে সহজ না? এই যে H আর কি বসাবো? OH। পানির মতো সহজ, একটু অল্টার করে করে বসাবা, একটা এক পাশে OH দিলে এক পাশে H দিবা, OH, হ্যাঁ H। তবে এটার কোনো বাধ্যবাধক রুল নাই, তুমি যদি ইচ্ছা হইলে যে বসাই দিলা, সমস্যা নাই। ঠিক আছে, OH H। হ্যাঁ, তোমার ইচ্ছা না হলো তুমি কিন্তু এই পাশে OH টা দিলা, কোনো সমস্যা নেই কিন্তু, কোন। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো এই পাশে OH আছে, এখানে এই OH টা এই পাশে চলে আসছে, বসাই দিছি, আমার ইচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমরা এই তাহলে ব্যাপারটা মানে খুব কঠিন না যে আমাদের বাকি প্রত্যেকটা কার্বনে খালি OH আর H, অর্থাৎ দুইটা H, মানে কি H2 আর একটা O, H2O বসাইতে হবে। তাহলে পানি বসাইতে হবে, পানির মতো সহজ, তবে ভেঙে ভেঙে বসাইতে হবে। হ্যাঁ, একসাথে পানি বসানো যাবে না, OH আর H বসাইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি বাকি কার্বন গুলা পূর্ণ করার নিয়ম। ঠিক আছে, তাইলে ফ্রুক্টোজে কি হবে? সেম, বাকি কার্বন গুলা দেখো মাঝে আছে, তো সেগুলোতে একটাতে ধরো আমি দিলাম H, আর এটাতে দিব OH। হ্যাঁ, এটাতে দিলাম OH, এটাতে দিলাম H। হ্যাঁ, এটাতে দিলাম OH, এটাতে দিলাম H। ঠিক আছে, হয়ে গেল। তাহলে কি পানির মতো সহজ নাকি? ব্যাস। এখন যেহেতু আমার বাম পাশে খুব সুন্দর চিত্র আছে, আমি ডান পাশেরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে আমরা শিখলাম, তাইলে কি শিখলাম? মানে আলটিমেটলি আমাদের অ্যালডিহাইড মূলক বসানোর পর, হ্যাঁ, একটা হাইড্রোক্সি মূলক বসাইতে হবে, একটা CH2OH হাইড্রোক্সি মূলক বসাতে হবে, আর শুধু H আর OH হাইড্রোক্সি বসাইতে হবে। হ্যাঁ, সংজ্ঞা দিয়েও গঠনটা করে ফেলতে পারো। ঠিক আছে, বাস এটাই হচ্ছে আমাদের কি মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজের কি গঠন। তাহলে গ্লুকোজ পেলাম আমরা অ্যালডিহাইড, আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ। দেখছি যে হচ্ছে CHO এর অনুপাত হচ্ছে 1:1, মানে কি? দেখো এখানে শর্করার সংকেত যেহেতু আমরা আদর্শ সংকেত পেলাম C6H12, 6 দ্বারা ভাগ করা, তাহলে কার্বন ইন্টু H2O, মানে কি কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, 1:1। ঠিক আছে, বাস হয়ে গেল। ঠিক আছে, ভাগ হচ্ছে 80% পর্যন্ত কি শর্করা, এটা আমরা জানি, এটা এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আচ্ছা, আমাদের শুধু আমরা প্রথম দুইটা পয়েন্ট মনে রাখবে, আর পয়েন্ট এমনি আসলে উদ্ভিদ না, শুধু তোমাদের একটা শর্টকাট তোরা বুদ্ধি শিখাই, যে কোনো কিছুর ম্যাক্সিমাম 80% পানি থাকে। হ্যাঁ, কিছু না জানলে 80% পানি দাগাই দিয়ে আসবা, বা 80% কার্বোহাইড্রেট দাগাই দিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। শোনো, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য যদি তোমার মানে দাগাইতে হয় বা অ্যান্সার করতে হয়, তোমার তাকে কার্বোহাইড্রেট চিনতে হবে। আমরা চিনি না আলু, চাল, আলু, চাল থেকে কি বানানো, তাহলে আমরা এই এই ক্ষেত্রে আমি লিখে রাখলাম, মনে রাখবা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য মানে চিনির বৈশিষ্ট্য আর ময়দার বৈশিষ্ট্য। যেমন এরা হচ্ছে কি দানাদার, চিনি যে দানাদার পাউডার জাতীয়, হ্যাঁ, আবার কিছু কিছু তন্তুময় বা আঁশ জাতীয়, আবার কেউ মিষ্টি হয়, কেউ স্বাদহীন হয়, আর চিনি অধিকাংশ কি পানিতে দ্রবণীয়। এই বৈশিষ্ট্যগুলো, শোনো একটা জিনিস কি, এই বৈশিষ্ট্যগুলো খুব একটা আসে না, খুবই সহজ এজন্য। ঠিক আছে, শর্করার কাজ, আসো আমাদের প্রথম সিকিউ এন্ড MCQ, এটাই আমাদের মোস্ট
ইম্পর্টেন্ট এবং এমসিকিউ কোশ্চেন, শর্করার কাজ এবং ব্যয়। তো এটা মুখস্থ রাখতে হবে। কিভাবে মনে রাখবো দেখো, যেহেতু সিকিউ এন্ড এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছো, হ্যাঁ ভিভিআইপি। সো এটা মনে রাখা খুবই একটা ফরজ কাজ। তো মুখস্থ রাখবো কিভাবে দেখো, মনে রাখবা শশা দে লোভী, শতে শক্তির উৎস, সাতে সাপোর্টিং টিস্যু এবং সঞ্চয় পদার্থ, বুঝতে পারছো, সাথে দুইটা। আর দেতে হচ্ছে কি ডেতে ডিএনএ এবং আরএনএ, ডিএনএ আরএনএ, অর্থাৎ ডিএনএ আরএনএ গঠন হয় এটা দ্বারা, ঠিক আছে, ডিএনএ আরএনএ। আর লতে হচ্ছে লুব্রিকেন্ট। তাহলে আমরা সবগুলা পয়েন্ট পেয়ে গেলাম। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ তে এই দুইটা মোস্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে হাড়ের সন্ধিস্তরে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট মানে তোমার জয়েন্ট, যেহেতু হাত, দেখো হাত একবার তুমি ভাঁজ করো আবার সোজা করো, তো একটু ভাঁজ করো সোজা করো, তার মানে কি হাতের যে দুইটা হাড্ডি আছে বা অস্থি আছে, এই দুইটা অস্থির মধ্যে একটা ঘর্ষণ হয়েছে না, সেই ঘর্ষণের মাঝখানে, ঘর্ষণের কারণে হাড্ডি তো ক্ষয় হতে পারে, সেই ক্ষয় যেন না হয় এই জন্য কিছু কি পিচ্ছিল তরল আছে, সেটার নামে কি লুব্রিকেন্ট। আমরা লুব্রিকেন্ট এমনিতেই চিনি যে আমাদের গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি, ওগুলো এক ধরনের লুব্রিকেন্ট। তো আমার হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট থাকে, হাড় ক্ষয় রোধ করে। তাহলে আমরা এটা কি মনে রাখবো, হাড় ক্ষয় রোধ করে। কারণ পিচ্ছিল পদার্থ যদি হাড়ের জয়েন্টে দেওয়া হয় তাহলে হাড় ক্ষয় কি রোধ হবে, তাই না? ব্যাস, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা মনে রাখবো শর্করার কাজ, শশা দে লোভী। রিটেনের জন্য পুরো এটা মনে রাখতে হবে, শশা দে লোভী। আর স্পেশালি এমসিকিউর জন্য হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট বা শর্করা কাজ করে, এটা আমরা মনে রাখবো। আর ডিএনএ আরএনএ এর ব্যাপারটা কি, যে ডিএনএ যে আমরা পড়ে আসছি যে পেন্টোজ সুগার মানে কি, সুগার মানে শর্করা দিয়ে তৈরি, তাই না? তো পেন্টোজ সুগার দিয়ে তৈরি বা ডিঅক্সি রাইবোজ সুগার দিয়ে তৈরি, এটা আমাদের মুখস্থ। এটা আসলে এই জন্য খুব একটা এখন আর আসে না। এটা অনেকের জন্য, কারোর জন্য যদি নতুন কঠিন মনে হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু আসলে এটা খুব কমন ব্যাপার যে ডিএনএ আরএনএ তে যে কার্বোহাইড্রেট, শর্করা, ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজ সুগার থাকে, এটা আমরা জানি। সো এটা খুব একটা আসে না, আসা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপরে তোমরা ভুলে যাওয়ার কোনো অপশন নেই, কারণ শশা দে ডি তে ডিএনএ আরএনএ এভাবে মনে রাখবা। লো তে লুব্রিক্যান্ট, এই দুইটা আমি লিখে দিলাম, বাকিগুলা মিলাই নেবা, ঠিক আছে, পেয়ে যাবা এগুলা স্লাইড, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এখন আসো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেট বুঝাই যাচ্ছে স্বাদের উপর 2 প্রকার, একটা মিষ্টি আর একটা মিষ্টি নয়, এটা আমরা দেখছি। হ্যাঁ, মিষ্টিগুলা মানে কি, চিনিতে পানিতে দ্রবণীয়, দানাদার। যেমন মিষ্টির এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো চিনি, হ্যাঁ, চিনি কেমন, চিনির বৈশিষ্ট্যগুলাই সুগারের বৈশিষ্ট্য, অর্থাৎ এটা মিষ্টি, চিনি কেমন, দানাদার, পানিতে দ্রবণীয়, এগুলো সহজ, তাই না? আর নন সুগারের বৈশিষ্ট্য আমি ধরি ময়দা, হ্যাঁ, ময়দা কি মিষ্টি নয়, ময়দা কেমন অদানাদার, এবং ময়দা কি পানিতে অদ্রবণীয়, তাই না? আচ্ছা, এখন শোনো, ব্যাপার হচ্ছে কি যে তাহলে ভাই এগুলা কি গ্লুকোজ। আরে ভাই শোনো, প্রথম কথা, সুক্রোজটাই হচ্ছে চিনি, মনে রাখবা, সুক্রোজটাই হচ্ছে সুতে সুগার। সুক্রোজের সু থেকে কি মনে রাখবা, সুগার, মুখস্থ করে ফেলা, হ্যাঁ। সুক্রোজের সু থেকে কি মনে রাখবা, সুগার। তো সুগার মানে কি, চিনি। তো সুগার মানে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, শর্করা অনেক আছে এর মধ্যে, সুগার বা চিনিটাই হচ্ছে মিষ্টি, আদর্শ মিষ্টি। এছাড়াও গ্লুকোজ নামক আরেকটা শর্করা আছে, সেটাও মিষ্টি। তাহলে চিনি বা সুক্রোজ এবং গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা মিষ্টি। আর নন সুগার মানে ময়দা কারা, ময়দা জাতীয় হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, নাম শুনলেই বোঝা যাচ্ছে এরা অমিষ্টি, তাই না? আচ্ছা, এগুলো আমরা এমনি চিনি। তবে একটা কথা বলি, স্বাদের ভিত্তিতে যেগুলো, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আবার আমরা চলে আসলাম, একটা কোশ্চেন পেয়ে গেলাম, এটা সিকিউ এন্ড এমসিকিউ বোথ, হ্যাঁ, দুইটার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আসলে এটা আসলে কি আছে দেখো, গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট 4 প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মনো মানে কি বলতো, মনো মানে আমরা জানি একক, স্যাকারাইড মানে, ঠিক আছে। তাহলে মানে মনোস্যাকারাইড মানে আমরা কি পেলাম, একক শর্করা, ঠিক আছে। তো এখন আসলে আমরা সেই একক শর্করাটা দেখি আসলে কি। আমাদের এই যে একক শর্করা মানি, সিম্পল কথায় একক মানে, যেটাকে বিশ্লেষণ মানে ভাঙলে বোঝাই যাচ্ছে একটি মনোস্যাকারাইড পাবা, সেটাই তো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডে কয়টা পাবা তুমি, একটাই, তাই না? বল, তাহলে উদাহরণটা কি, এখন দেখো উদাহরণ হচ্ছে গ্লুকোজ। শোনো, ইউজুয়ালি আমাদের শর্করা বা মানে কার্বোহাইড্রেট জিজ্ঞেস করলেই তো আমাদের মাথায় গ্লুকোজ নাম আসে না, ওটাই হচ্ছে আদর্শ মনোস্যাকারাইড। এছাড়াও আরো আছে,
গ্লুকোজের পাশাপাশি আছে কি জানো? ম্যানোজ, তারপরে হচ্ছে গ্যালাক্টোজ, আর ওই যে গ্লুকোজের বন্ধুকে ফ্রুক্টোজ। ঠিক আছে, এরা সবাই আসলে কি? মনোস্যাকারাইড। এখন আসো ডাইস্যাকারাইড। ডাই মানে কি আমরা জানি দুই, তাহলে ডাইস্যাকারাইডে এটা কি বিশ্লেষণে তুমি দুইটি কি মনোস্যাকারাইড পাবা। ডাইস্যাকারাইড ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাবা, যেমন মল্টোজ, সুক্রোজ, সিলোবায়োজ, ল্যাকটোজ। এখন ভাইয়া একটা কথা বলি, এই এক্সাম্পল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ রিটেন দুইটাতেই আসে। এই যে এখানে এক্সাম্পল গুলো আমি এক্সট্রা লিখে দিছি মনোস্যাকারাইডে, হ্যাঁ, বা ডাইস্যাকারাইডে চারটা নাম আস্ত করে ফেলতে হবে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে খেয়াল করো, মনোস্যাকারাইডের এক্সাম্পল কয়টা দেখো তো? চারটা। কি কি? গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ আর কি? ফ্রুক্টোজ। এই যে চারটা এক্সাম্পল, তাই না? আবার আমাদের ডাইস্যাকারাইডের এক্সাম্পল চারটা। কি কি? ম্যালটোজ, সুক্রোজ, সিলোবায়োজ, ল্যাকটোজ। এই চারটা। এখন তোমাদের যে প্রবলেমটা হয় যে মনোস্যাকার ডাইস্যাকারাইডের নামগুলোর মধ্যে প্যাচ লাগে, কথা ঠিক কি না? ঠিক। ওকে, ফাইন। এখন এই প্যাচটা কেমনে খুলবা? মনে রাখবা মনোস্যাকারাইড মনে রাখবা হচ্ছে যে মাই গুড জিএফ। যদিও মাই গুড জিএফ বলতে কিছু নাই, ঠিক আছে, তাও মনে রাখবা মাই গুড জিএফ। মাই গুড, মাইতে হচ্ছে কি? ম্যানোজ, বুঝতেই পারতেছো বুদ্ধিমান ছেলে মেয়ে। আর গুডতে কি? গুডতে হচ্ছে গ্লুকোজ। আর জিতে কি? গ্যালাক্টোজ। আর এফতে কি? ফ্রুক্টোজ। ক্লিয়ার? বাস, তাহলে আমরা মনোস্যাকারাইড কি মনে রাখবো? মাই গুড জিএফ। আর ডাইস্যাকারাইড মনে রাখবো মশলা মতে ও সিক্স। এটা কার সংকেত আমরা জানি? গ্লুকোজের সংকেত, তাই না? রাইট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একটা ব্যাপার কি জানো, আমরা আরেকটা জিনিসও জানি, ফ্রুক্টোজের সংকেত সি সিক্স এস টুয়েলভ ও সিক্স, তাই না? আচ্ছা, এখন পরীক্ষায় যদি আসে ভাই গ্যালাক্টোজের সংকেত কি বলো তো? বুদ্ধিমানরা অ্যান্সার দাও। ইয়েস, বুঝতেই পারছো। মানে অর্থাৎ এরা চারজন যেহেতু একই গ্রুপে, এদের সবার সংকেত আসলে সেম। অর্থাৎ গ্যালাক্টোজের সংকেত সি সিক্স এস টুয়েলভ ও সিক্স। পরীক্ষা যদি আসে ম্যানোজের সংকেত কি? সেম, সি সিক্স এস টুয়েলভ ও সিক্স। তার মানে আমাদের এক ঢিলে কিন্তু চার পাখি মারা গেল নাকি? আমরা যখন মাই গুড জিএফ মনে রাখবো, তখন মাই গুড জিএফ এ মনে রাখবো যে এই মাই গুড জিএফ হচ্ছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স। অর্থাৎ এই চারটা যে নাম আসবে সবার সংকেত হচ্ছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স। এখানে গ্যালাক্টোজের সংকেত এটা সি সিক্স এস টুয়েলভ ও সিক্স, ম্যানোজের সংকেত এটা, হ্যাঁ, তারপরে ফ্রুক্টোজের সংকেত এটাই। ক্লিয়ার? আর ডাইস্যাকারাইডের ক্ষেত্রে একই কথা। আমরা জানলাম ডাইস্যাকারাইড পরীক্ষা আসলে আমরা দাগাবো হচ্ছে সেলোবায়োজ, ল্যাকটোজ, ম্যালটোজ, এগুলো দাগাবো, তাই না? অথবা মশলা মনে রাখবো, তাই তো? এছাড়াও আরেকটা মজার ব্যাপার আছে, মশলা দিয়ে এক ঢিলে আবার চার পাখি মারা যায়। কি? ডাইস্যাকারাইডের সংকেত। সংকেতটা কি? দেখো একটা জিনিস, ডাইস্যাকারাইড ভাঙলে যেহেতু তুমি দুইটি মনোস্যাকারাইড পাবা, খেয়াল করো, ডাইস্যাকারাইড ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাবা। এর মানে কি? মানে হচ্ছে তুমি যেমন ধরো এই যে সেলোবায়াসকে যদি ভাঙো, এই যে সেলোবায়াসকে বললাম, এই যে সেলোবায়াসটা, এটাকে যদি বিশ্লেষণ করো, তাইলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবা। মানে কি? মানে এটার নাম কেন ডাইস্যাকারাইড হয়েছে বা এগুলোর নাম কেন ডাইস্যাকারাইড? শুধু সেলোবায়োজ দিয়ে দেখাচ্ছি। সেলোবায়োজ তৈরির জন্য একটা গ্লুকোজ প্লাস আরেকটা সি সিক্স এস টুয়েলভ ও সিক্স, তাই না? এই দুইটা মিলেই তো হবে কি আমার ডাইস্যাকারাইড। তাহলে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স প্লাস, হ্যাঁ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ অর্থাৎ সি সিক্স এস টুয়েলভ ও সিক্স, এই দুইটা প্লাস দিলে কি হয়? সি টুয়েলভ এইচ কত হওয়ার কথা? 24। আর অক্সিজেন কত থা? 12, তাই না? এটাই তো ডাইস্যাকারাইডের সংকেত হওয়ার কথা, তাই না? অর্থাৎ এই এই চারটার সংকেত এটাই হওয়ার কথা। কিন্তু এখানে ব্যাপার আছে, এই বিক্রিয়া আবার এক অণু পানি উৎপন্ন হয়। এক অণু কি উৎপন্ন হয়েছে? পানি। এখন পানি তো ভাই হাওয়া থেকে উৎপন্ন হবে না। পানি তো এই এই টোটাল এখানে হাইড্রোজেনের জন্য বরাদ্দ কয়টা? হাইড্রোজেন 24টা, 12 12 24, তাই না? অক্সিজেন কয়টা বরাদ্দ? 12টা মোট, তাই না? ছয়, এটা 6টা আর এটা 6টা অক্সিজেন, 12টা অক্সিজেন। তার মানে যে পানি উৎপাদন হচ্ছে, এই পানির অক্সিজেন চলে যাবে নাকি? তাহলে এখানে যেহেতু এখনো পানি উৎপন্ন হয়েছে, অক্সিজেন 12 জায়গায় কত হয়ে যাবে? একটা চলে গেছে পানি উৎপাদনে, তাহলে একটা কমে গেছে।
অক্সিজেন 11 হয়ে গেছে। আর হাইড্রোজেন পানি উৎপাদনে কয়টা গেল? 24টা হওয়ার কথা ছিল, কিন্তু 24 কি থাকবে না, কারণ হাইড্রোজেন কয়টা কমে যাবে বলতো? 2টা হাইড্রোজেন কমবে, অর্থাৎ 2টা হাইড্রোজেন পানি উৎপাদনে কাজে লেগে যাবে। আর কয়টা থাকবে? 22টা। আর কয়টা থাকবে? 22টা। তাহলে এটাই ডাইস্যাকারাইডের সংকেত। তাহলে বলো তো ভাইয়ারা, আমরা আজকে থেকে কি ডাইস্যাকারাইডের সংকেত মুখস্থ করব? না, কারণ আমরা অলরেডি জানি মনোস্যাকারাইডের সংকেত C6H12O6। সেটা দ্বিগুণ করে দেব, সেটা দ্বিগুণ করে এখনো পানি কি মাইনাস করে দেব, তাইলেই কি হবে? আমাদের ডাইস্যাকারাইডের সংকেত বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ডাইস্যাকারাইডের সংকেত বের করলে মজাটা কি? এই সংকেতটা মনে রাখবা, মশলার সংকেত। অর্থাৎ তোমার পরীক্ষায় যদি আসে যে, হ্যাঁ, পরীক্ষায় যদি আসে যে ম্যালটোজ, ম্যালটোজের সংকেত কি, তখন তুমি অ্যান্সার করবা C12H22O11। হ্যাঁ, তোমার যদি সিলোবাইজের সংকেত জানতে চাই তাহলেও তুমি এই অ্যান্সারটাই করবা। সুক্রোজের সংকেত জানলেও এই অ্যান্সারটাই করবা। ল্যাকটোজ জানতে চাইলেও একই অ্যান্সার করবা। তাহলে এক ঢিলে কয় পাখি? 4 পাখি, তাই না? আচ্ছা, ওকে। এরপর হচ্ছে স্যাকারাইড, অলিগো। আচ্ছা, ডাইয়ের পর অলিগো আসছে বা তিনাধিক, তাইলে বোঝাই যাচ্ছে যাদেরকে ভাঙলে, এখানে দেখো সেলুলোজ কে ভাঙলে গ্লুকোজ পাই, তাইলে অলিগোস্যাকারাইড কে ভাঙলে আমি 3টা গ্লুকোজ পাবো। ধরে নাও এই র্যাফিনোজ কে ভাঙলে আমি কয়টা গ্লুকোজ পাবো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ, 3টা গ্লুকোজ পাবো, তাই না? আচ্ছা, র্যাফিনোজ বুঝাই যাচ্ছে। ঠিক আছে, তো সিম্পলি যাদেরকে ভাঙলে আমি 3টা থেকে 10টা পাবো তারাই অলিগোস্যাকারাইড। যেমন র্যাফিনোজ, র্যাফিনোজ একটি ট্রাইস্যাকারাইড বলা আছে। এর মানে হচ্ছে র্যাফিনোজ কে ভাঙলে তুমি 3টা মনোস্যাকারাইড বা গ্লুকোজ পাবা। ঠিক আছে, আরো আছে, আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই। যেমন আরেকটা হচ্ছে আমাদের স্ট্যাকিওজ। স্ট্যাকিওজ হচ্ছে একটা টেট্রা স্যাকারাইড। তাহলে স্ট্যাকিওজ কিনলে তুমি কয়টা মনোস্যাকারাইড পাবা? ইয়েস, 4টা। তাইলে র্যাফিনোজ, স্ট্যাকিওজ এরা উভয় আসলে কার আন্ডারে পড়ে গেছে? অলিগোস্যাকারাইডের আন্ডারে পড়ে গেছে। কারণ একটাকে ভাঙলে আমি কয়টা পাচ্ছি? 3টা মনোস্যাকারাইড বা 3টা গ্লুকোজ। স্ট্যাকিওজকে ভাঙলে আমি 4টা মনোস্যাকারাইড বা 4টা গ্লুকোজ পাচ্ছি। তাইলে এরা উভয় কি অলিগোস্যাকারাইড। আরেকটা অলিগোস্যাকারাইডের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কি? ভার্বাকোজ। ভার্বাকোজ, হ্যাঁ, সেটা একটি কি স্যাকারাইড? পেন্টা, পেন্টাস্যাকারাইড, অর্থাৎ 5টা পাওয়া যায়। ভার্বাকোজকে ভাঙলে তুমি কয়টা মনোস্যাকারাইড পাবা? 5টা। ঠিক আছে, তাহলে তোমাদের আরেকটা মনোস্যাকারাইড, আরেকটা অলিগোস্যাকারাইডের নাম কি? ভার্বাকোজ, যেটাকে ভাঙলে তুমি 5টা মনোস্যাকারাইড পাবা বা 5টা গ্লুকোজ পাবা। ঠিক আছে, তো তোমাদের বইয়ে এই 3টা পর্যন্তই নাম দেওয়া আছে, আর নাই। সো এই 3টার নাম একবার দেখে নিবা, খুব একটা আসে না। এখন আসো পলিস্যাকারাইড। আসলে পলিস্যাকারাইডের নাম আলাদা করে মুখস্থ করার কিছু কি নাই, কারণ এগুলার নাম আমরা জানি। কি জানি? স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ। স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ। এখন একটা মজার ব্যাপার আছে ভাইয়ারা, সেটা হচ্ছে পলিস্যাকারাইড আসলে কতটা, মানে পলিস্যাকারাইডকে ভাঙলে কয়টা মনোস্যাকারাইড পাওয়া যাবে বা কয়টা গ্লুকোজ পাওয়া যাবে, তাই না? আরে ভাই, পলি মানি বহু, মানি বহু, এটার কোনো সংখ্যার লিমিট নাই। সিম অলিগো যেহেতু, খেয়াল করো, অলিগো লিমিট কত? 10। 10টা পর্যন্ত পাইলে অলিগো বলবো। তার মানে পলি মানে কি? পলি মানে গ্রেটার দেন 10, থেকে বহু, অর্থাৎ কি? অসীম। ঠিক আছে, তার মানে 10-এর অধিক গ্লুকোজ পাইলে, যাকে ভাঙলে তুমি 10-এর অধিক গ্লুকোজ পাওয়া, সেটাই পলিস্যাকারাইড। এবং শুধু 10-এর, আসলে 10-এর অধিক মানে কি জানো? স্টার্চে 2 লাখ পর্যন্ত গ্লুকোজ পাওয়া যায়। 10-এর অধিক হাজারো না, শ না, কি লাখ, 2 লাখ গ্লুকোজ। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছি পলিস্যাকারাইডে অনেক অনেক গ্লুকোজ পাওয়া যায়। তেমন যৌগগুলা কি কি? স্টার্চ, গ্লাইকোজেন, আর কি আমাদের সেলুলোজ। হ্যাঁ, এগুলো মুখস্থ করার জন্য ট্রিক্সের দরকার নেই, কারণ এগুলো সহজ পলিস্যাকারাইড, আর প্যাচও লাগে না। কিন্তু আমাদের যেটা দরকার, মনো আর ডাইস্যাকারাইড, এই দুইটার উদাহরণ খুব ভালো করে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। হ্যাঁ, এতক্ষণ যে মনোস্যাকারাইড বললাম, সেটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন মনোস্যাকারাইড দেখা যাচ্ছে কি, আমরা কমনলি পড়ছি হচ্ছে এগুলা কি? মাই গুড জিএফ, তাই না? মাই গুড জিএফ, খেয়াল করো, এটা সংকেত আমরা কি পড়ছি? সবগুলা সংকেতই C6H12O6। শোনো, প্রথম আবিষ্কার করা হয় এইগুলাকে, C6H12O6 নামক মনোস্যাকারাইডের সন্ধান পায়। ঠিক আছে, মাই গুড জিএফ, অর্থাৎ গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ আর কি ফ্রুক্টোজ, এই 4টাকে আবিষ্কার করা হয় প্রথম। এদের সংকেত কি ছিল? C6H12O6। কিন্তু এরপরে প্রকৃতিতে আরো কিছু শর্করা পাওয়া গেছে যাদের সংকেত ছিল C3। তাহলে H কত হবে? হ্যাঁ, H হচ্ছে 6O3।
আবার C4 হলে H কত হবে 8O4। এখন এদেরকে তো আবার হাফ স্যাকারাইডও বলা যাচ্ছে না, ঠিক আছে? এটাকে কি তুমি হাফ স্যাকারাইড বলবা এটা যদি একক বলো? না। তো আসলে পরবর্তীতে উপায় না পেয়ে এগুলাকে কিসের মধ্যে ফেলানো হয়েছে? মনোস্যাকারাইডে। অর্থাৎ এই যে 3 কার্বন বিশিষ্ট কিছু পাওয়া গেছে, যেমন C3H6O3 যেটা বললাম 3 কার্বন বিশিষ্ট, 3 মানে কি ট্রায়োস। আবার 4 কার্বন বিশিষ্ট টেট্রোজ পাওয়া গেছে C4H8O4। আবার 5 কার্বন বিশিষ্ট C5H10O5 বা পেন্টোজ, এগুলা পাওয়া গেছে। এগুলাকে আমরা তাইলে বিজ্ঞানীরা কিসের মধ্যে ফেলে রাখছে? এখন মনোস্যাকারাইডের প্রকারের মধ্যে ফেলে দিছে। আর 6 কার্বন বিশিষ্ট গুলা তো হেক্সোজ, হেক্সা মানে 6, ঠিক আছে? তাহলে হেক্সোজ গুলো আমাদের অতি পরিচিত, ঠিক আছে, মাইগুড জিএফ, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে সংকেত, তাইলে এগুলো খুব সহজ তোমার। আর এই সংকেত আসে না, এটা বুঝতেই পারতেছো, কারণ ট্রায়োজের সংকেত জিজ্ঞেস করলে যে কেউ বলতে পারবে হ্যাঁ 3, হ্যাঁ এদিকে 3 দুগুণে 6, আবার অক্সিজেন 3, বুঝতে পারতেছো? এগুলো সংকেত খুব একটা আসেও না, ঠিক আছে। আসে যেটা সেটা হচ্ছে নাম, এক্সাম্পল। আর এটা কিন্তু রিটেন না, এটা হচ্ছে এমসিকিউ অনলি। এমসিকিউ, তাও কোনটা? এইটা মেইনলি, এই দুইটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি? ট্রায়োজের উদাহরণ। ট্রায়োজের উদাহরণ কি? একটা হচ্ছে গ্লিসারালডিহাইড, আরেকটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। কেমনে মনে রাখবা? শোনো, যেহেতু সর্বক্ষুদ্রতম আসলে এটা কার্বোহাইড্রেট, হ্যাঁ, এটা নামের মধ্যেই তার গাঠনিক উপাদানগুলো থাকবে। এবং আমরা জানি শর্করা বা কার্বোহাইড্রেট মানে বেসিক্যালি কি গাঠনিক জিনিস দিয়ে তৈরি? অ্যালডিহাইড আর কি? কিটোন। হ্যাঁ, তো অ্যালডিহাইডের সাথে নাম মিলিয়ে একটা নাম রাখা হয়েছে অ্যালডিহাইড, যেটা 3 কার্বন বিশিষ্ট, যেটা অ্যালডিহাইড যৌগ, হ্যাঁ, সেটাকে বলা হয় গ্লিসারালডিহাইড। আর 3 কার্বন বিশিষ্ট যেটা কি কিটোজ, সেটা হচ্ছে অ্যাসিটোন, কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এই যে নিচে এদের আমি সংকেত দিয়ে রাখছি, দেখো সংকেত হচ্ছে কি, দেখো এটা কি বলতো? বুদ্ধি আছে যাদের তারা বুঝে ফেলছে, এটা অ্যালডিহাইড, তার মানে গ্লিসারালডিহাইড CHO। আর এটা যেহেতু CO মানে কিটোন, তাহলে এটা হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটাই কিটোন, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখো সিম্পল কথায় ওই আগের মতোই, যে একটা প্রান্তে CHO আসছে, এটার মাঝখানে কিটোন আসছে, দেখছো কিটোন মাঝখানে আসে। এরপরে মুক্ত একটা প্রান্তে CH2OH বসছে, আর এর মুক্ত প্রান্ত দুইটা, তাহলে দুইটা CH2OH হয়ে গেছে, শেষ। আর এটার আরেকটা এখনো বাকি, সেটাতে কি OH আর H বসে গেছে। আরো যত বাকি থাকবে, এখন তোমাকে যদি বলা হয় টেট্রোজের সংকেত লিখো, ভাই একই কথা, খালি মাঝখানে একটা কার্বন বাড়াই দিবা, মানে মাঝখানে এখানে একটা কার্বন বাড়ায়া একটা H আর এই যে OH বসাই দিলাম না, এটাই হয়ে গেল কি টেট্রোজ। ক্লিয়ার? এখন এইটা এই ট্রায়োস, এই সিম্পল কথায় টেট্রোজের যদি বলা হয় তুমি কিটোন বানাও, এই যে যে সংকেত আছে এটাই থাকবে, খালি মাঝে একটা কার্বন বসায় দিবা, তাহলে 4 কার্বন বিশিষ্ট একটা একটা ও একটা হবে H, আর একটা কি বসাই দিবা? OH, হয়ে গেল। এটা কি টেট্রোজ। পেন্টোজ বসাইলে, পেন্টোজ বলে তুমি আরো একটা কার্বন বাড়াই দিবা, OH আর কি H, হয়ে গেল পেন্টোজ। ক্লিয়ার? এখানেও সেম, ঠিক আছে। অর্থাৎ দুই প্রান্তে CH2OH ঠিক রেখে মাঝখানে কিটোন ঠিক রেখে বাকি যত কার্বন বলবে শুধু HOH বসে বাড়াইতে থাকবা। কথা ক্লিয়ার না? তাহলে হচ্ছে সহজ আর কিছু আছে? আর এটার নাম আমরা অলরেডি জানি, যে অ্যালডিহাইডের প্রতি আমরা সম্মান জানিয়ে এটার নাম কি রেখেছি? এটার নাম হচ্ছে, এই যে দেখো গ্লিসারালডিহাইড, আর পেয়ে যাবা স্লাইড। আর এটা হচ্ছে কিটোজ, যেহেতু এটা হচ্ছে কিটোজ, তার মানে এটার নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, কিটোন অ্যাসিটোন, কিটোন অ্যাসিটোন, ঠিক আছে। টোন তো মিল আছে তাই না? কিটোন অ্যাসিটোন। তাইলে কি চিন্তা ভুল হবে? হবে না। এটা আসলে খুব সহজ এমসিকিউ, তাও আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ইয়া। আর টেট্রোজের উদাহরণ যদি বলে একটু নামটা দেখে নিবা, তার আগে আমি বলে দিই কেমনে মনে রাখবা। ক্ষুদ্রতমটার নাম তো আমরা তাহলে শিখলাম গ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। হ্যাঁ, এরপর আসে আমরা পেন্টোজটা একটু দেখি আগে, তারপর ওগুলাই যাব। পেন্টোজ আসলে আমাদের অতি পরিচিত 5 কার্বন বিশিষ্ট, ওই যে শুরুতে বলছিলাম রাইবোজ আর কি ডিঅক্সি রাইবোজ, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ যে সুগার, এই দুইটাই হচ্ছে কি পেন্টোজ। এর সাথে জাইলোজ, রাইবোজের সাথে মিল রেখে আরেকটা মনে রাখবা, জাইলোজ। তাহলে রাইবোজ অর্থাৎ আরএনএটা, আরএনএ যে কার্বোহাইড্রেট সেটা, আর হচ্ছে কি ডিএনএ এর ডিঅক্সিরাইবোজ, হ্যাঁ এরা, আর সাথে জাইলোজ, এই তিনটা হচ্ছে কি পেন্টোজ 5 কার্বন বিশিষ্ট। আর হেক্সোজের নাম তো আমরা জানি অলরেডি, মাই গুড জিএফ, এটার বলার কিছু নাই, ঠিক আছে। সংকেত আমরা জানি, ঠিক আছে। আর বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে কি টেট্রোজ, অর্থাৎ ইরিথ্রোজ। ক্লিয়ার? আর এদের অ্যালডিহাইড কিটোন খুবই সোজা, দেখো একটা জিনিস, যে বাকিদের অ্যালডিহাইড দেখো ইরিথ্রোজ, ইরিথ্রুলোজ, দেখছো এক্সট্রা একটা ল আসছে, অর্থাৎ এক্সট্রা একটা ল আসলে সেটা কিটোজ। একটু প্র্যাকটিস করলে পেরে যাবা, খুব সহজ। রাইবোজ, রাইবুলোজ, এক্সট্রা ল আসছে। জাইলোজ, জাইলুলোজ, হ্যাঁ এক্সট্রা ল আসছে,
ঠিক আছে। ডিঅক্সিরাইবোজের কিটোন মূলকটার নাম কি? ডিঅক্সিরাইবোলোজ। সেম কথা, ডিঅক্সিরাইবোলোজ, সেটাই হবে এর কিটোন। ঠিক আছে। আচ্ছা, তাহলে খুব সহজ, একটু প্র্যাকটিস করলে দেখো এমনিই পারবা। ঠিক আছে। আর হেক্সোজ গুলোর মধ্যে যে আমরা আগেই বলছি ফ্রুক্টোজ নামের মধ্যে ফ্রুক্টোজ কিটোজ, ফ্রুক্টোজ কিটোজ, ফ্রুক্টোজ কিটোজ, এটাই মনে রাখবে, বাকিগুলো অ্যালডোজ। ঠিক আছে। ওকে, নেক্সট। এখন আসলে রাইবোজ ডিঅক্সিরাইবোজের পার্থক্য আমরা অলরেডি জেনে গেছি। তো এইখানে গঠনটা আসলে আমাদের গঠনে পড়ে যায়। আগে দেখো রাইবোজ ডিঅক্সিরাইবোজের মেইন পার্থক্য হচ্ছে, দেখো প্রথম কথা, রাইবোজ কোথায় পাবো আমরা? আরএনএ তে। ডিঅক্সিরাইবোজ কোথায় পাবো? ডিএনএ তে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে রাইবোজ পাবো আমরা, আবার দেখি রাইবোজ পাবো কোথায়? আরএনএ তে। প্রথম পার্থক্য। ডিঅক্সিরাইবোজ কোথায় পাবো? ডিএনএ তে, তাই না? প্রথম কথা। এখন এরপরে ডিঅক্সিরাইবোজ মানে কি? ডি মানে ডিলেট, আর অক্সি মানে কি? অক্সিজেন। ডি মানে অনেকে ডাই পড়ে বা দুই পড়ে, আসলে পুরো বিপরীত পড়ো কিন্তু তোমরা, সাবধান। ডি মানে ডাই পড়বে না, ডি মানে দুই পড়বে না, ডি মানে ডিলেট পড়বে এখন থেকে, তাহলে মনে থাকবে। ডি মানে কি? ডিলেট। অক্সি মানে কি? অক্সিজেন। তাহলে ডিলেট অক্সিজেন, অর্থাৎ ডিলেট মানে কি? অক্সিজেন কমানো। কয়টি কমানো? ইউজুয়ালি একটি, -1। তাহলে ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কি আছে? কম আছে, ডিলেট হয়ে গেছে, এটাই ডিঅক্সিরাইবোজ। আর রাইবোজে একটা অক্সিজেন বেশি আছে। হ্যাঁ। আর এই এই গঠনটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা তোমরা ওই যে ডিএনএ আঁকার সময় এরকম আঁকছো না? হ্যাঁ, হ্যাঁ, ওই যে ডায়মন্ড, ওই ডায়মন্ডটাই। ঠিক আছে। এই কার্বন 1 2 3 4 5, এটা যেহেতু 5 কার্বন বিশিষ্ট, দেখো এটা তো আমরা দেখছি পেন্টোজ রাইবোজ ডিঅক্সিরাইবোজেরটা, তাই না? আরএনএ ডিএনএটা, তাহলে এটা 5 কার্বন বিশিষ্ট না? এই যে 5 কার্বন আঁকলাম ফ্রেম, 5 নাম্বার কার্বনটা বাইরে। ঠিক আছে, প্রান্তে তো বাইরেই থাকবে। ঠিক আছে। এবং আমরা জানি 5 নাম্বার প্রান্তে কি হবে? CH2OH, তাই না? এই যে দেখো CH2OH 5 নাম্বার প্রান্তে, দেখছো? 5 নাম্বার কার্বন CH2OH। ঠিক আছে, তাহলে মিললো না? আচ্ছা, আর বাকিগুলা কি? বাকিগুলো আর কাজ নেই, বাকিগুলো খালি OH আর H বসাবে। ঠিক আছে, OH H, এই যে OH H OH H এভাবে বসাই দিবা, H OH OH H বসাই দিবা। ঠিক আছে। এখন বলো, এখানে যে দুইটা সুগার আছে, একটা ডিএনএ একটা আরএনএ, কোনটা ডিএনএ কোনটা আরএনএ বলো তো? ইয়াস, বুদ্ধিমানরা বুঝতে পারছো যে এটা হচ্ছে কি? ডিএনএ সুগারটা, এটা হচ্ছে আরএনএ সুগার। কেমনে চিনলাম? ওই যে আমরা বলছি ডি অক্সি, ডিলেট অক্সি, অর্থাৎ একটা অক্সিজেন কম আছে। খেয়াল করে দেখো, এই যে এখানে ওএইচ এইচ আসছে, এখানে কিন্তু এখানে ওএইচ এইচ আছে, এখানে এইচ ওএইচ, এখানে এইচ আর এইচ, একটা ওএইচ কম আছে, দেখছো? একটা ওএইচ নাই, এই অক্সিজেনটা ডিলেট হয়ে গেছে। এই একটা অক্সিজেন কমে যাওয়ার কারণেই এটার নাম হচ্ছে ডিলেটেড অক্সি বা ডি অক্সি। ঠিক আছে। আচ্ছা, সামান্য একটা অক্সিজেন কম, কিন্তু গঠন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এবং অনেকে মানে মনে রাখবা, ডিএনএ তে কিন্তু একটা অক্সিজেন কম আছে, আরএনএ তে না। ঠিক আছে, তাহলে আমরা চিনলাম ডিঅক্সিতে একটা অক্সিজেন কি আছে? কম আছে। আমরা এভাবে দেখে চিনবো ডিঅক্সি, একটা অক্সিজেন ডিলেট। ঠিক আছে, বাকি সব সেম। ওকে, নেক্সট। আমরা এবার আসো গ্লুকোজের একটু বর্ণনা পড়বো, তাই না? গ্লুকোজের বর্ণনা আসলে এই যে আগে আঙুরে চোখ গেছে তোমাদের নিশ্চয়ই, আঙুরের দিকে, গ্রেপ গুলার দিকে। এই গ্রেপ গুলা খেতে অনেক মজার, তাই না? আচ্ছা, তো মনে রাখবা যে গ্রেপ গুলা মজা কেন? এতে গ্লুকোজ থাকে। এবং দেখো একটা জিনিস, গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, অর্থাৎ আঙুরের শর্করা বা আঙুরের কার্বোহাইড্রেট। কেন? মানে আঙুরে, ফলের মধ্যে আঙুরেই মানে সবচেয়ে বেশি ওরা সুগার পাইছে, মানে গ্লুকোজ পাইছে, এজন্য গ্লুকোজকে বলা হয় আঙুরের শর্করা বা গ্রেপ সুগার। ঠিক আছে। দেখো এখানে মজার ব্যাপার, তাহলে আমরা শিখলাম গ্লুকোজকে কি বলা হয়? গ্লুকোজ গ দিয়ে মনে রাখবা, গ্রেপ সুগার। ঠিক আছে। আচ্ছা, আর ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ কি মনে রাখবা? ফ্রুক্টোজ মজার জিনিস, ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার। ফ্রুক্টোজ আমরা আগে থেকে পড়ে রাখতেছি, ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার। আর আরেকটা হচ্ছে কি? সুক্রোজ। এই তিনজনের কিন্তু এগুলা নাম। সুক্রোজ কে বলা হয়, সুক্রোজ সু দিয়ে মনে রাখবা তোমাদের মনে রাখার জন্য, সুগার কেন। সুক্রোজ সুগার কেন মানে কি বলতো? ইক্ষু, ইক্ষুতে পাওয়া যায়। ঠিক আছে, আবার ইক্ষু থেকে কি হয়?
চিনি। আমরা অলরেডি চিনি যে সুক্রোজ মানে কি চিনি, এটা অনেকভাবে মনে রাখতে পারো। এখন আলটিমেট কথা হচ্ছে, আবারও বলতেছি, এই যে গ্লুকোজের নাম যখন পাবা তখন বুঝবা যে গ্লুকোজ মানে গ্রেপ সুগার। পরীক্ষায় কিন্তু ভাই গ্লুকোজের বর্ণনা না এসে কি নামে আসতে পারে জানো? বলতে পারে যে গ্রেপ সুগারের সংকেত লিখো, এরকম আসছে। কিন্তু তোমরা ভয় পেয়ে গেছো, আল্লাহ গ্রেপ সুগারের সংকেত কি? আরে ভাই গ্রেপ সুগার মানে গ্লুকোজ, মিলাবা কেমনে? গ্রেপ গ দিয়ে গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, গ্রেপ গ দিয়ে গ্লুকোজ। আবার পরীক্ষা আসছে ফ্রুট ফ্রুট সুগারের সংকেত লিখো, ভুলে কি রে ভাই ফ্রুট সুগার আবার কি না কি জিনিস? আরে ফ্রুট সুগার মানে ফ দিয়ে ফ্রুক্টোজ, নামের কত মিল, তাই না? আচ্ছা, আর অনেক সময় লিখে পরীক্ষা আসে যে সুগার কেন সুগার বা ইক্ষু সুগারের, ইক্ষু সুগারের সংকেত লিখো, তখন বুঝতে হবে তোমার কার সংকেত হচ্ছে সুক্রোজ। তাহলে মনে রাখবে ইক্ষু মানেই সুগার কেন মানে শুরুতে রোজ, ঠিক আছে? ওকে। বা অনেক সময় পরীক্ষায় শুধু জানতে চাই চিনির সংকেত লিখো, চিনিটাই হচ্ছে, চিনি মানেই কি বলতো? আবার দেখো আরেকটা জিনিস দেখাই, চিনিকে এভাবেও মনে রাখতে পারো, চিনি মানেই তো সুগার, হ্যাঁ, সুগার, সু থেকে কি সুক্রোজ। দেখছো কত ভাবে মনে রাখা যায়? তাহলে সুক্রোজ মনে রাখবে, সুক্রোজ মানে সুগার কেন এবং সুগার কেন মানে ইক্ষু, সুগার মানে চিনি। ক্লিয়ার? আর সুক্রোজ শুধু ফ্রুট মনে রাখবা, আর গ্লুকোজ মানে গ্রেপ বা আঙ্গুর, ঠিক আছে? এই যে আঙ্গুরে, ব্যাস, ঠিক আছে? এই পাকা আঙ্গুরে বলে কি গ্রেপ সুগার বলে। আর গ্লুকোজের সংকেত তো আমরা আসলে জানি, গ্রেপ সুগারের সংকেত C6H12O6। গ্রেপ সুগার দেখে ভয় পায়ও না, ঠিক আছে? C6H12O6 একই সংকেত। ঠিক আছে? আচ্ছা, আর আমরা জানি যে শ্বসনের বিক্রিয়া দেখছো না, হ্যাঁ, প্রথম কি তৈরি হয়? গ্লুকোজ না? এই জিনিস তৈরি হয় না সালোক সংশ্লেষণ ও শ্বসনে C6H12O6, এটা তো আমরা জানি, আলাদা তো কিছু না, ঠিক আছে? আচ্ছা, এই আসলে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের সিকিউ অ্যান্ড এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, এই কার্বোহাইড্রেটের প্রচুর সিকিউ এন্ড এমসিকিউ। এখন আসো, সেটা হচ্ছে, এটা যেহেতু শ্বসনের প্রাথমিক পদার্থ, অর্থাৎ প্রচুর কি শক্তি যোগায়, তাই না? গ্লুকোজ প্রচুর শক্তি যোগায়। খুব শোনো, শ্বসন করে যে গ্লুকোজটা আসবে, এটা যদি তুমি ডিরেক্ট দিতে পারো তাহলে রোগীর অনেক শক্তি পাবে না দ্রুত, তাইলে এই জন্য রোগীকে ডিরেক্ট গ্লুকোজ দেয়। অপারেশন হয়েছে, এই রোগীকে দ্রুত সুস্থ হওয়ার জন্য কি কি দেয়? গ্লুকোজ দেওয়া হয়, যেন শারীরিক মানে শক্তি ফিরে আসে। এছাড়াও এটা ভিটামিন সি তৈরিতে আমাদের হেল্প করে। আমরা জানি করোনাতে প্রচুর লেবু, ভিটামিন সি খাইতে বলা হয়। শোনো, আঙ্গুর খেলে কিন্তু তোমার এক ঢিলে দুই পাখি মরবে। একদিকে তোমার শক্তিদায়ক গ্লুকোজ আসবে, আর একদিকে কি আসবে? ভিটামিন সি, রোগ প্রতিরোধী। বুঝতে পারছো? এই জন্যই অসুস্থ রোগীকে দেখতে গেলে আসলে আঙ্গুর নিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? আর এখন যে করোনার সিজন, আমাদের করোনার চেয়ে শক্তিশালী হইতে হবে। কে বলছে? উম কাদের ভাই নাকি? আচ্ছা, তো কাদের ভাই বলছে করোনার চেয়ে শক্তিশালী, কারণ উনি তখন আঙ্গুর খাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের গ্লুকোজের প্রকারভেদ। গ্লুকোজের গঠনটা আমরা জানি, তাই না? কি? এই যে CHO অ্যালডিহাইড মূলক, এইচটা এই পাশে লিখছে দেখে ভয় পায় না ভাই, একই জিনিস কিন্তু। এক এক দেখো ভাই, একটা জিনিস আবারও বলি, এই যে OH H এগুলা যে কোনো পাশে আসতে পারে, দেখছো? ইচ্ছা মতো দিছে ওরা, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, এগুলো নিয়ে প্যারা নেওয়া যাবে না, যে কোনো পাশে দিতে পারে, কোনো সমস্যা নাই। এইচ এক প্রথম চিত্রে এই পাশে এইচ ছিল, তাই না? এখন এই পাশে চলে আসছে, যে কোনো পাশে তোমার CHO থাকলেই হয়েছে, ঠিক আছে? সো এগুলা নিয়ে প্যারার কিছু নাই যে আমার বইয়ের মতোই করতে হবে, না, আমি আমার মতো বুঝে বুঝে করবো, ঠিক আছে? ওকে ফাইন। এখন আসো, যাই হোক, গ্লুকোজ চিনতেই পারতেছি CHO দেখে, এটা কি আমাদের গ্লুকোজ। কেমনে শুধু এটা দেখলে গ্লুকোজ চিনবা না? 1 2 3 4 6, যেহেতু অ্যালডিহাইড CHO মূলক আছে এবং 6টা কার্বন আছে, তাইলে আমরা চিনবো এটা গ্লুকোজ। আর কিছু তোমার দেখার দরকার নেই ভাই, ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, আর যদি এখানে এটা সি ডাবল বন্ড ও হইতো তাইলে, আর 6টা কার্বন হইতো, তাইলে কি বলতো? ফ্রুক্টোজ। দেখো চেনা কত সহজ। আচ্ছা, এখন আসো, যাই হোক, গ্লুকোজ ফ্রুক্টোজ চিনলাম। এখন গ্লুকোজ আবার দেখো, এই শুধু ফোকাস রাখবা যে 5 নাম্বার কার্বনে, কত নাম্বার এটা? 5 নাম্বার। গুনে দেখো, এটা 5, যেহেতু এটা 6 নাম্বার, সিম্পলি গুনো, এটা 6 নাম্বার কার্বন, তো 5। তো 5 নাম্বার কার্বন মনে রাখবা, 5 নাম্বার কার্বনে ওইচটা যদি ডান পাশে থাকে তাইলে ডি গ্লুকোজ। খুব সহজ ভাবে মনে রাখতে পারতেছো, তাই না? আচ্ছা, তাহলে ডান, ডান মানে কি? ডি, ডি গ্লুকোজ। আর 5 নাম্বার কার্বনে, এই যে এটা হচ্ছে 5 নাম্বার কার্বনে ওএইচটা যদি বাম পাশ, অর্থাৎ কি লেফট, লেফট পাশে থাকে, তাহলে সেটা হচ্ছে এল। তাহলে আমরা একটু বাংলিশে পড়ি, বাংলা একটা ইংলিশ, কি? ডান, লেফট। ডান পাশে থাকলে ডি, আর লেফট সাইডে থাকলে এল গ্লুকোজ। সিম্পল না? একদম সিম্পল, ঠিক আছে?
আচ্ছা, তাহলে দেখলে চিনবা তো কোনটা ডি কোনটা এল। তোমার কাজ খালি ওই 5 নাম্বার কার্বনে গিয়ে দেখা যে ওএইচ ডান পাশে, বাকিগুলো দেখার দরকার নাই, বাকিগুলো যেখানে ইচ্ছা সেখানে হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের এখানে জাস্ট মনে রাখতে হবে যে 5 নাম্বার কার্বনে ডান পাশে থাকলে ডি, লেফট সাইডে থাকলে এল। তাহলে আমরা একটু বাংলিশ পড়ি না, বাংলা ইংলিশ মিলে বাংলিশ, যে ডান লেফট ডি এল, ডান লেফট ডি এল, ইজি। আচ্ছা, আরো 2 রকম গ্লুকোজ পাওয়া যায়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আলফা বিটা কি, যে এটা হচ্ছে ওই যে ডায়মন্ডের যে ডিএনএর যে ডায়মন্ড গঠনটা পড়ছো না, ওটাই ডায়মন্ড গঠনটা একে জাস্ট হচ্ছে এই যে দেখো কার্বন 1 2 3 4 5, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, একই জিনিস 5, খালি 5 নাম্বার কার্বন দিয়ে তো 5 নাম্বার, সরি 1 2 3, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আরেকটা বাহু আসবে 1 2 3 4 5, আর কি 6, ঠিক আছে 6 নাম্বার। তাহলে প্রান্তীয় কার্বন কত, 6 নাম্বারটা। তাহলে প্রান্তীয় কার্বন আমরা কি দেখি, CH2OH বসে, এটা তো আমরা জানি তাই না, এই যে CH2OH বসলো, এই যে CH2OH বসলো, এরকম আর কি ব্যাপারটা। তো CH2OH বসাইবা, CH2OH বসানোর কি কার্বন গুলাই ওই যে বলছি HOH বসাই দিবা, ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের কি রিং গ্লুকোজ। এটা হচ্ছে কি রিং স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে রিং। তাহলে এই দুইটা হচ্ছে রিং, আর এই দুইটা কি চেইন, চেইনের মতো না, এটা চেইন, হ্যাঁ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি রিং, ঠিক আছে বাস। এখন আসো যে রিং এর মধ্যে ফোকাস করবো 1 নাম্বার কার্বনে OH যদি নিচে থাকে সেটা হচ্ছে আলফা গ্লুকোজ, লিখে দিলাম, স্লাইড তো পেয়ে যাবা নিচে। তাহলে OH নিচে আর উপরে থাকলে বিটা, ঠিক আছে, নিচে থাকলে আলফা, উপরে থাকলে বিটা রিং এ। আর ডান পাশে থাকলে ডি, লেফট সাইডে থাকলে এল, তাহলে নিচে আলফা উপরে থাকলে বিটা, ঠিক আছে। আর ডান পাশে থাকলে ডি, লেফট সাইডে থাকলে এল, ব্যাস। এবার আসো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ বলছিলাম তোমাদের ফলের শর্করা, মানে কি ওই যে আমি পড়াইছিলাম ফ্রুট সুগার, মানে কি ফলের শর্করা, মনে আছে তো। ফ্রুক্টোজ তাহলে ফ্রুট সুগার, মানে মিষ্টি, মানে পাকা ফলে অধিক পাওয়া যাবে যেহেতু ফ্রুট সুগার, এখানে ভাই আর কিচ্ছু নাই। আর সংকেত আমরা আগে থেকেই জানি C6H12O6 ওটাই আছে। আর মিষ্টি জাতীয় খাদ্যে এটা পাওয়া যাবে, হ্যাঁ ফ্রুট সুগার পাকা ফল মিষ্টি খাবারে পাওয়া যাবে ইচ্ছা মতো, এই যে আপেলে আছে, সব ফ্রুটেই আছে, ঠিক আছে। গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য কি, এই যে আমরা তো জানি কোনটা গ্লুকোজ কোনটা ফ্রুক্টোজ, নাম দেখে বলতে পারতেছো, এমনিও তো বলতে পারতেছো না নিশ্চয়ই। এটা হচ্ছে কি C ডাবল বন্ড ও, আর এটা হচ্ছে CHO। আচ্ছা এটা কি না, এটা সেই CH2H, দেখো H2 দুইটাকে এখানে না লিখে আমি এভাবে লিখলে কিন্তু CH2OH হয়, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, এটা ফ্রুক্টোজ। তাহলে এটা হচ্ছে কি CH2OH। তাহলে এরকম এই এরকম দুইটা H দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই দুইটা H কে আমি কেটে দিলাম, হ্যাঁ কেটে আমি এই দুইটা H একসাথে লিখে ফেললাম, তাইলে কি হয়ে গেল CH2OH, ব্যাস হয়ে গেল, এটাই CH2OH, ঠিক আছে। তাইলে ফ্রুক্টোজের গঠনে কি থাকবে, একটা কিটোনমূলক দেখে আমি বুঝতে পারছি ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে অ্যালডিহাইড, অর্থাৎ এটা হচ্ছে কি গ্লুকোজ, তাই না, আমরা দেখেই চিনতে পারতেছি এখন। আর এই যে বাকি তো আর কিছু দেখার নাই, এখানে বেসিক্যালি হচ্ছে এই ইয়া থাকবে তোমার, এই একটা অ্যালডিহাইড একটা কিটোনমূলক, আর গ্লুকোজে সিএইচ একটা, ফ্রুক্টোজে কয়টা থাকবে, একটা আর একটা, কয়টা, দুইটা, এই তো, ঠিক আছে ব্যাস। নেক্সট ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মনে আছে তো, যাদেরকে ভাঙলে তুমি কয়টা পাবা, দুইটা মনোস্যাকারাইড। যেমন আমি যদি মল্টোজের কথা চিন্তা করি, এটাকে ভাঙলে তুমি দুইটা মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ পাবা, দুইটা কি পাবা, গ্লুকোজ, ঠিক আছে। আর ডাইস্যাকারাইডের সংকেত আমরা কি জানি, C12H22O11, কিভাবে আসছে আমরা জানি, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, C6H12O6 প্লাস C6H12O6, দুটো সংযুক্ত হবে তাই না। ডাইস্যাকারাইড মানেই তো কি দুইটা মিলে যেটা হবে তাই না। তাহলে কার্বন হবে 6 দুগুণে কত, দুইটা গ্লুকোজের কার্বন 6 6 12, হাইড্রোজেন 12 দুগুণে কত 24 হওয়ার কথা, অক্সিজেন 6 দুগুণে 12 হওয়ার কথা, 12 কেন হবে না, এটা উৎপন্ন হওয়ার সময় এখনো আবার এটা সংযুক্ত হয়ে এইখানে এখনো কি উৎপন্ন হবে, পানি, এখনো পানি উৎপন্নের জন্য 24-এর জায়গায় দুইটা হাইড্রোজেন চলে গেল অর্থাৎ 22 হয়ে গেল তাই না। আর অক্সিজেন আরেকটা পানিতে চলে গেল অর্থাৎ অক্সিজেন 12 জায়গায় কত হয়ে গেল, 11। এটা আবার বলছি, এখন আবার বললাম, ব্যাস শেষ, আর বলবো না।
তাহলে প্রত্যেকটা ডাইস্যাকারাইডকে ভাঙলে আমরা কি পাবো, মনোস্যাকারাইড গ্লুকোজ পাবো, দুইটা করে, ঠিক আছে বাস। আর এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এই ডাইস্যাকারাইড গুলোর সংকেত আমরা জানি, এবং নামগুলো কিভাবে মনে রাখবো, মনে আছে তো, মশলা, মশলা কি মশলা, কি কি, মতে ম্যালটোজ, শতে সুক্রোজ, সেলোবায়োজ, লতে কি ল্যাকটোজ, ঠিক আছে, এটা একবার লিখছি তাই এখান থেকে মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে এগুলার হচ্ছে কি আমরা বৈশিষ্ট্য পড়বো তো, সুক্রোজ বা চিনির বৈশিষ্ট্য, এটা আসলে পানিতে দ্রবণীয়, চিনি পানিতে গুলে যায় না, ঠিক আছে, মিষ্টি, ঠিক আছে, এগুলো আমরা জানি। এই যে দেখো একটা মজার জিনিস তোমাদের পড়ায় রাখছিলাম আগে, দেখো সবই তোমরা পারো এখন, কি ইক্ষু চিনি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শোনো, এটা কিন্তু রিটেন কোশ্চেন না, এটা হচ্ছে জাস্ট এমসিকিউ, এটা রিটেনের কিছুই না, ঠিক আছে, এমসিকিউ। তো যাই হোক, এখন এটা কি ইক্ষু চিনি বলা হয় কাকে, সুগার, সুক্রোজ, শোনো, সুক্রোজ কি পড়েছিলাম সুতে, কি সুগার কেন, সুগার কেন মানে কি ইক্ষু না, হয়ে গেল, এত ইজি না। আচ্ছা, আর শোনো, মধুর, মধু এত মিষ্টি, তারপর বা চিনি থাকবে প্রধান উপাদান, মিষ্টি খাদ্য তৈরিতে এটা থাকবে, ঠিক আছে, বাস, আর লাগবে না। এবার আসলে আমরা ডাইস্যাকারাইডস এর আরো কিছু জিনিসে যাই, যে এখানে যে আছে সেলোবায়োজ, আরো ডাইস্যাকারাইড ছিল, মশলা, মশলা, মতে কি, মতে হচ্ছে এই যে ম্যালটোজ, হ্যাঁ, শতে আরেকটা কি ছিল, সেলোবায়োজ, একটা তো সুক্রোজ চিনি পড়লামই মাত্র, হ্যাঁ, এই যে সুক্রোজ, সুক্রোজ বা চিনি তো পড়লাম, প্রধানটা, অপ্রধান তিনটা পড়তে হবে না, এই যে কি সেলোবায়োজ, মল্টোজ আর কি ল্যাকটোজ, এগুলা, এগুলা হালকা করে আমরা জেনে নিব, এগুলার গঠন আরো রকম নাই। সেটা হচ্ছে কি, এখন আসো, সেলোবায়োজ হচ্ছে, দেখো বলছিলাম ভাঙলেই দুইটা কি পাবা, গ্লুকোজ, যেহেতু এটা ডাইস্যাকারাইড, তাই না, ম্যালটোজ ভাঙলো কি পাবা, দুই অণু গ্লুকোজ, কথা সত্যি না মিথ্যা, সত্য কোন জায়গায়, শোনো, ওই যে বলছিলাম গ্লুকোজ আবার ওইচ নিচে থাকলে কি বলা হয়, আলফা, তাই না, আলফা। আচ্ছা, মনে আছে তো, একবার দেখাই নিচ্ছি আবার, এই যে ওইচ নিচে, সেটা হচ্ছে কি আলফা গ্লুকোজ, তাহলে ওই সেটা দ্বারা তৈরি একটা, আবার ওইচ উপরে সেই বিটা গ্লুকোজ দ্বারা তৈরি আরেকটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আলফা গ্লুকোজ দিয়ে তৈরি একটা, একটা বিটা গ্লুকোজ, এই আর কিছু না, দুইটাতে কিন্তু সেম দুই অণু গ্লুকোজ, জাস্ট ম্যালটোজে থাকবে আলফা আর সেলোবাইজে থাকবে বিটা। এটা অনেকে মনে রাখতে পারে না ভাই, এটা মনে রাখা খুব সহজ। দেখো, আলফা মানে কি, আলফা মানে এ, তাই না, এ মানে কি, যেমন আর এ কি হলো রা, তাহলে এ মানে কি, আসলে এ মানে হচ্ছে আকার, আকার থাকবে, যে এই যে একটা আকার আছে, সেটা হচ্ছে কি আলফা, এভাবে মনে, ঠিক আছে, এ আকার আলফা, ঠিক আছে, আলফা। আচ্ছা, আর বাকিটা হচ্ছে বিটা, সেলুলোজ, সেলোবায়োজ, ঠিক আছে। আর ল্যাকটোজটা একটু ডিফারেন্ট, ল্যাকটোজটা ভাঙলে এক কোনো গ্লুকোজ আর এক কোনো গ্যালাক্টোজ, শোনো নাম শুনলে বোঝা যায় কোনটার মধ্যে গ্যালাক্টোজ ঢুকবে, তাহলে ল্যাকটোজের মধ্যে কি ঢুকে গেছে, গ্যালাক্টোজ, দেখছো, গ্যালাক্টোজ, সেই তো, গ্যালাক্টোজ, ল্যাকটোজের মধ্যে কি ঢুকছে, গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ কি, গ্যালাক্টোজ তো একটা মনোস্যাকারাইড, দেখছো না, দেখাচ্ছি, এই যে গ্যালাক্টোজ তো একটা মনোস্যাকারাইড, তাহলে গ্লুকোজ ঢুকতে পারলে গ্যালাক্টোজ নামক মনোস্যাকারাইডও কার মধ্যে ঢুকতে পারবে, ডাইস্যাকারাইডের মধ্যে ঢুকতে পারবে, অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড, ঠিক আছে। তাহলে এই যে ওই দুইটা, ওগুলা শুধু গ্লুকোজ নামক মনোস্যাকারাইড দুইটা দিয়ে তৈরি, আর এগুলো হচ্ছে একটা গ্লুকোজ মনোস্যাকারাইড আর একটা গ্যালাক্টোজ মনোস্যাকারাইড দিয়ে তৈরি, ডাইস্যাকারাইড হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে, ব্যাস। আর আপেক্ষিক মিষ্টতা ছকটা অবশ্যই মুখস্থ করে নিবে, আমি তোমাদের এখানে যেটা বলা দরকার সেটা বলে দিই, এটা কিন্তু ফার্স্ট অফ অল এমসিকিউর জন্য 100 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো এমসিকিউ, রিটেন না, এমসিকিউ। এখন আসো, যে আমাদের এখানে যে সুক্রোজ আছে, সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা 100, সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা 100, হ্যাঁ, এই ছকটা কিভাবে পড়বা বলে দিচ্ছি, সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা 100। এখন দেখো গ্লুকোজের 74, এর মানে কি, মানে সুক্রোজ হচ্ছে কি আমাদের চিনি, সুক্রোজ হচ্ছে কি চিনি, যেটাকে আমরা চিনি, তাই না, সুক্রোজে যে বলছি সুতে কি মনে রাখবা, সুগার, তাহলে সুক্রোজটাই চিনি, এটা যেন মুখে ঠোঁটে ঠোঁট ছোট 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 চলে আসে, তাহলে সুক্রোজ হচ্ছে চিনি, সেটাকে আমরা সেটাকে আদর্শ ধরছি, 100 ধরছি। এখন গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা 74 মানে কি, গ্লুকোজ অবশ্যই সুক্রোজ হচ্ছে কম মিষ্টি, হ্যাঁ, আবার ফ্রুক্টোজ কিন্তু 173 মানে কি অনেক বেশি মিষ্টি, হ্যাঁ, আর ম্যালটোজ আরো কম মিষ্টি, ল্যাকটোজ সবচেয়ে কম মিষ্টি, তাহলে এই ছকে সবচেয়ে কম মিষ্টি দেখছো কে, সবচেয়ে কম হচ্ছে কি ল্যাকটোজ, সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি নিশ্চয়ই বুঝতে পারতেছো কে, ম্যানেলানিন, এটার আপেক্ষিক মিষ্টতা 2000, অর্থাৎ সুক্রোজ বা চিনিও 20 গুণ বেশি মিষ্টি, চিনির চেয়েও কত গুণ বেশি, 20 গুণ বেশি মিষ্টি হচ্ছে ম্যানেলানিন, কিন্তু এটা ব্যবহার করা যাবে না,
অর্থাৎ এর মানে কি, মানে হচ্ছে তুমি যদি 1 চামচ চিনি দিয়ে যেখানে 20 চামচ চিনি দিলে কাজ হবে, সেখানে কি 1 চামচ ম্যানেলানিন দিলেই হবে। এটা বাসা বাড়িতে ইউজ করা যায় না, কারণ এটা শারীরিকভাবে আসলে ক্ষতিকর। ম্যানেলানিনটা ইউজ ক্ষতিকর, চিনিটা না, সুক্রোজটা ক্ষতিকর না, শরীরের জন্য ক্ষতিকর ম্যানেলানিন। কিন্তু ফ্যাক্টরিতে অনেক সময় এগুলা ইউজ করা হয়, বুঝছো? কারণ দেখা যাচ্ছে 20 চামচ চিনি দেওয়া আছে, 1 চামচ, অর্থাৎ এখানে 1 কেজি চিনি 20 কেজি চিনি লাগতেছে, সেখানে 1 কেজি ম্যানেলানিন দিয়ে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই আপেক্ষিক মিষ্টতার গুরুত্ব এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তাহলে তোমার যদি পরীক্ষায় আসে যে হ্যাঁ জামান সাহেব সস্তায় ফ্যাক্টরি বানাতে চাচ্ছে, সিকিউতে আসতে পারে বা আইকিউ টেস্টে আসতে পারে, তাহলে উনি কি ব্যবহার করলে তোমার খরচ 20 গুণ কমবে? কোনটা? ইয়েস, ম্যানেলানিন। ঠিক আছে, ব্যাস নেক্সট 1 নাম্বার পোলটা দিয়ে দেন। এটা সবাই পারে, এটা 100% চাই আমি, কেউ দুষ্টামি করবে না, সবাই 100। 97% সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস, 97% সঠিক উত্তর দিয়েছো। সেটা হচ্ছে কি, আরে ভাই গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, তাই না? C6H12O6। তাহলে কার্বন কার্বন সংখ্যা কত? এটা তো সংকেত থেকে বোঝা যায় 6, তাই না? এটা তো সহজ, এটা কেন 2% পারলাম না, এটা তো বুঝলাম না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপরে নেক্সট অলিগোস্যাকারাইড মনে আছে না? ইয়াস, ডাইয়ের পর তো অলিগো মানে কি, যেটারে বাংলে, যে স্যাকারাইডকে বাংলে তুমি 3 থেকে 10টা কি পাবা? মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ পাবা। এটা আমরা সব পড়েই ফেলছি, তাই না? উদাহরণ যেমন এটা হতে পারে, যেটাকে ভাঙলে তুমি 3টা পাবা সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড, যেমন ড্রাইফিনোজ। যেটাকে ভাঙলে 4টা পাবা সেটা হচ্ছে টেট্রাবাস্ট্যাকিউল। যেটাকে ভাঙলে তুমি 5টা মনোস্যাকারাইড পাবা সেটা হচ্ছে ভার্বাকোজ। ঠিক আছে, এর মধ্যে ভার্বাকোজটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, বাকি দুইটা মনে রাখার দরকার নেই, ভার্বাকোজ মনে রাখবা। যে ভার্বাকোজের ভাব, যেটার, দেখো এদের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার কার? 5, এই জন্য 5 নাম্বারের বেশি না, মনোস্যাকারাইড বেশি না, নাম্বার বেশি মানে কি, ভাব বেশি, সেটাই ভার্বাকোজ। এটাই মনে রাখবা, পেন্টাস্যাকারাইড বা 5 কার্বন বিশিষ্ট ভার্বাকোজ। তোমাদের বইয়ে কিন্তু অলিগোর মধ্যে কিন্তু মানে 10টা পর্যন্ত দেওয়া নাই, মাইন্ড ইট। কয়টা পর্যন্ত এক্সাম্পল দেওয়া আছে? 5টা পর্যন্ত। ঠিক আছে, তো 5টা পর্যন্ত মনে রাখবা সর্বোচ্চ, তাইলে কে 5, তাহলে এর ভাব একটু বেশি, তার নামই ভার্বাকোজ। ঠিক আছে, আর কিছু না। নেক্সট পলিস্যাকারাইডস। আসলে পলিস্যাকারাইডস আগেও বলছি, পলিস্যাকারাইডস মানেই হচ্ছে কি স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, এগুলোর নাম আমরা এমনিই জানি, তাই না? এর মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন এগুলো আমরা চিনি না। সেলুলোজ কি? কোষ প্রাচীরের উপাদান, সেলুলোজ, হেমিসেলুলোজ, তাই না? আর কাইটিন কি? ছত্রাকের প্রাচীরের উপাদান, তাই না? ছত্রাকের। তাহলে কাইটিন তো আমরা ক্লাস 8, 9 বা 8 থেকেই জানি আসলে, যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। গত ক্লাসেও তোমরা পড়ছো, দেখছো। ঠিক আছে, আচ্ছা। তো আসো যে পলিস্যাকারাইডস এর প্রকারভেদ, গাঠনিক পলিস্যাকারাইড, অর্থাৎ খেয়াল করো সেলুলোজ আর কাইটিন। দেখো সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীর গঠনে লাগে, আর কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর গঠনে লাগে, অর্থাৎ এরা হচ্ছে গাঠনিক, গঠনমূলক কাজে লাগে। আর সঞ্চিত পলিস্যাকারাইড, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, বলে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সেটা কি? গ্লাইকোজেন এরা সঞ্চিত থাকে, সঞ্চিত থাকে, এবং কোথায় সঞ্চিত থাকে সেটা হচ্ছে এমসিকিউ। শুধু নাম জানলে হবে না, কে কোথায় থাকে। দেখো স্টার্চের আরেক নাম আমরা জানি কি? শ্বেত সার। আচ্ছা, সার কি উদ্ভিদ না প্রাণীতে দেয়া হয়? প্রাণীতে সার দেওয়া হয়, তাহলে প্রাণীতেই তো সেই শ্বেত সারটা জমে, তাই না? তাহলে সার মানে কি? উদ্ভিদে সার, উদ্ভিদে দেওয়া হয়, আবার সেটাই শ্বেত সার হয়ে উদ্ভিদে কি জমে। তাহলে উদ্ভিদে সঞ্চিত পলিস্যাকারাইড কোনটি? কি? স্টার্চ। মনে রাখবে কেমনে? স্টার্চ মানে শ্বেত সার, সার কি উদ্ভিদের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আর বাকিটা তাহলে কোথায়? অবশ্যই প্রাণীতে সঞ্চিত গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে মুখস্থ করো, উদ্ভিদে সঞ্চিতকে স্টার্চ মানে শ্বেত সার, শ্বেত সার মানে কার সাথে সম্পর্কিত? উদ্ভিদ। তাহলে উদ্ভিদে সঞ্চিত শ্বেত সার, আর প্রাণীতে সঞ্চিত পলিস্যাকারাইড হচ্ছে কি? গ্লাইকোজেন। বাকিটা এটাই। আচ্ছা, এবার আসো, এই যে এতক্ষণ আমরা যে স্টার্চ নিয়ে কথা বলতেছিলাম, স্টার্চ বা শ্বেতসার, সেটা আবার দুইটা জিনিস নিয়ে, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। আমি জানি এই দুইটার নাম শুনলে তোমাদের জ্বর আসে, জ্বর আর আসাবো না। ঠিক আছে, গায়ে এবার পর থেকে নাম শুনলে জোর আসবে, জোর, জ্বর নাকি জোর, কেমনে যে আমি পারি, আমার মনে জোর আছে, কেমনে? দেখো, ওয়েট, এটা একটু পরে দেখো, আগে পরের স্লাইডটা দেখো। এই যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের গঠন এখানে দেওয়া আছে, খেয়াল করো। আবার বলতেছি, এটা কি পড়তেছি আমরা? স্টার্চ যে দুইটা জিনিস দিয়ে তৈরি, কি কি? অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, সেই দুইটা জিনিসের গঠন এখানে দেওয়া আছে। কি কি? দেখো, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের গঠন তোমার আমি যত
ভিতরে ডি পড়াই তোমার মনে থাকবে না, কিন্তু আমি সহজে যদি একটা বিশেষ কৌশলে পড়াই তুমি একবারেই মুখস্থ হয়ে যাবে। কি একদম সহজ, দেখো অ্যামাইলোপেকটিন নামটা একটু একটু না বেশ বড়, তাই না? তুলনামূলক দুইটা নামের মধ্যে অবশ্যই কোনটা বড়? অ্যামাইলোপেকটিন। যেটার নাম বড় সেটার কাম টাম সবকিছুই বেশি। যেমন অ্যামাইলোপেকটিনে বন্ধন 1416, বেশি বেশি বন্ধন, অর্থাৎ 14 বন্ধন মানে কি? আরে ভয় পাওয়ার কিছু নাই। 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বন এবং 1 নাম্বার কার্বনের সাথে 6 নাম্বার কার্বনের বন্ধনকে 1416 বন্ধন বলে, ঠিক আছে? তাহলে অ্যামাইলোপেকটিনে বন্ধন বেশি, আর অ্যামাইলোতে বন্ধন কম, মাত্র 14, একের সাথে 4-এর বন্ধন, আর কোনো বন্ধন নাই। তাহলে বুঝতেই পারছো বেশি, টিকে গেল, ঠিক আছে? আচ্ছা, আবার অ্যামাইলোপেকটিন নাম বড়, ওজনের 78 ভাগ এটা বেশি, আর ওটা কত? মাত্র 22 ভাগ, কম না? সব বলছি না অ্যামাইলোপেকটিন সব বেশি, তাহলে বেশি মানে কি? শাখা আছে, শাখান্বিত। আর এটা সব কম মানে কি? শাখা নাই। অশাখ মানে কি? শাখা নাই, ঠিক আছে? এটা শাখাহীন। সবকিছু ছোট না, এটা শাখাহীন। আর পেকটিন তা অনেক শাখা আছে। তুমি চিন্তা করো যে বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং কে? উদ্ভাস। কেন? এর অনেক শাখা, শাখান্বিত। হ্যাঁ, তোমার এলাকার যে লোকাল কোচিং, ওর কি কোনো শাখা আছে সারা বাংলাদেশে? নাই। হ্যাঁ, তাইলে যার শাখা বেশি সে বড়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আর হচ্ছে বর্ণ। এখন বর্ণ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট বর্ণ। বর্ণ আমরা ভুলে যাই, তাই না? বর্ণ নিয়েই বিভ্রাট লাগে, বাকিগুলো হয়তো অনেকেই পারো, বর্ণ নিয়ে বিভ্রাট লাগে। কারণ বর্ণ কেমনে মনে রাখবা? দেখো, অ্যামাইলো শব্দটা এইটুকু পর্যন্ত মিল আছে। অ্যামাইলো পার্থক্য কোথায়? পিতে। পেকটিনের পার্থক্য কোথায়? পিতে, না? এই পি দিয়ে মনে রাখবে এটা কালার হচ্ছে পার্পল। আর পার্পল কালারটা কিছুটা লালচে। পার্পল কালার, এই যে এটা পার্পল কালার, ঠিক আছে? তার মানে প্রমাণ মিলল তো নাকি? তাহলে প্রমাণ দিলাম যে আমাদের অ্যামাইলোপেকটিনের পি থেকে এটার কালারটা হচ্ছে পার্পল বা লাল। তাহলে ওটা অবশিষ্ট যেটা কালার কি? নীল, ঠিক আছে? আচ্ছা, এখানে ভাই ওগুলাই আছে, এই যে এগুলা অ্যামাইলোপেকটিনের বেশি, অ্যামাইলোজের কম। আর দেখো অ্যামাইলোজে কম সংখ্যক গ্লুকোজ, আর অ্যামাইলোপেকটিন নাম বড়, তার গ্লুকোজ সংখ্যাও কি বেশি, 2000 থেকে 2 লাখ, ঠিক আছে? আচ্ছা, আর এখন আসো এই দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং খুব সহজ। দেখো তো, বৃহত্তম, আচ্ছা শর্করার মধ্যে বৃহত্তম তো আলুই নাকি? আর সবচেয়ে ছোট কি? চাল। তাহলে ক্ষুদ্রতম স্টার্চ চালে। হ্যাঁ, একে দিলাম, ঠিক আছে? আলু আর চাল, নিজেরাই বুঝবা কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, ঠিক আছে? এগুলো আসলে হাস্যকর, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে যে আমরা শ্বেতসার বা স্টার্চের যদি আমরা বৈশিষ্ট্য বলি, এটা ভাই বৈশিষ্ট্য বলার কিছু নাই। এটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যেহেতু শ্বেতসার হচ্ছে চালের গুঁড়া, আটা, ময়দা, এই যে পাউরুটি, এটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, পানিতে অদ্রবণীয়। ময়দা তো চিনির মতো মিশে যায় না, তার মানে কি এই ময়দা এটা কি অদ্রবণীয়? এটা কি পানিতে মিশবে? পাউরুটি মিশবে না, ঠিক আছে? এখন ভাই এগুলো আসে না পরীক্ষায়, এমনি দিছে জানার জন্য। পরীক্ষা আসবে খালি একটাই, যেটা আমি পড়েছিলাম, এটাই কঠিন। উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ, কি বলছিলাম? স্টার্চ মানে শ্বেত সার, সারটি উদ্ভিদে সঞ্চিত, ঠিক আছে? আচ্ছা, আর উদ্ভিদের সঞ্চিত খাদ্য যেহেতু স্টার্চ, তার মানে সালোক সংশ্লেষণের যে উদ্ভিদে গ্লুকোজ তৈরি হয় সেটা কি? স্টার্চে তো পরিণত হবে, মানে স্টার্চ হিসেবে সঞ্চিত থাকবে। এটা কমন সেন্স, এটা আলাদা করে পড়ার কিছু নাই, ঠিক আছে? একটা জিনিস পড়ার দাগাই দিলাম, ঠিক আছে? এটা এমসিকিউ জাস্ট, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো, তোমাদের সাজেশন এবং পড়া একটা লাগাচ্ছে, সো বি কাম এন্ড কুল। এখন আসো, করবো না ভুল, পড়বো সেলুলোজ, ঠিক আছে? কি সেটা? দেখো, সেলুলোজ মানে কি? কিছুই নাই, অদ্রবণীয়, হ্যাঁ, মিষ্টি নয়, মানে কি? ঘাস। সেলুলোজ মনে রাখবা, ঘাস। এই শেষ, তোমার মনে রাখার কাজ শেষ। সবুজ ঘাস সেলুলোজ। সেলুলোজ মনে রাখবা সতে কি? সবুজ ঘাস, ঠিক আছে? মনে থাকবে তো? সবুজ ঘাস। এটা কি পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়? অবশ্যই অদ্রবণীয়। মিষ্টি নয়, কোনো রং দেয় না, আয়োডিনে কোনো পুষ্টিগুণ নেই। হুম, ঠিক আছে, ঠিক আছে? শুধু এক জায়গায় সে প্রধান গাঠনিক পদার্থ। সেলুলোজ ওই যে কোষ প্রাচীরের প্রধান গাঠনিক পদার্থ, ওটাই মিন করছে, ঠিক আছে? আর তুলা একটু বেশি থাকে, এই আর কিছু না। এখানে আসলে বেসিক্যালি এটা মনে রেখো, আর এটা তাইলে হবে। আর ঘাস দিয়ে মনে রাখবে, ঘাসের দাদা বৈশিষ্ট্য মনে রাখবো, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, হ্যাঁ, মিষ্টিহীন, এগুলাই অদ্রবণীয় সেলুলোজ। সেলুলোজের ব্যবহার কিন্তু যা এমসিকিউ এন্ড রিটেন দুইটাই, এমসিকিউ এন্ড সিকিউ দুইটাই, ঠিক আছে? এমসিকিউ সিকিউ দুইটাই। তো আসলে বর্ণনা মুখস্থ করি। কান্না ফটোতে আসবে, কি মনে রাখবে? কানা ফটোতে আসবে।
কাতে কাগজ তৈরিতে ব্যবহার হয়, নাতে নাইট্রো বিস্ফোরক, ফটোতে ফটোগ্রাফিক ফিল্ম। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি। তুমি শুধু, ঠিক আছে, আর হচ্ছে আর আস আসতে আসবাবপত্র, বেতে বায়োটেকনোলজি, বাস। আর কতে আরেকটা হচ্ছে কোষ প্রাচীরের, এটা আমরা এমনি জানি কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে সবগুলা পয়েন্টস হয়ে গেল। আমরা মুখস্থ রাখবো কানা ফটো তুলতে ফটোতে আসবে, কানা ফটোতে আসবে, ঠিক আছে। কানা ফটোতে, কানা বলে তাকে অবহেলা করা যাবে না, ঠিক আছে। কানাও ফটোতে আসবে, ঠিক আছে। ওকে, নেক্সট। এখন আসো যে আমাদের গ্লাইকোজেন, ঠিক আছে। গ্লাইকোজেন খালি মনে রাখবা যে এটা আলফা গ্লুকোজ। আলফা কেমনে মনে রাখবা, এটার এই যে আকার আছে বলছিলাম, আকার থাকলে সেটা কি আলফা, কারণ আকার মানে কি এ, সরি আকার মানে হচ্ছে মানে আকার মানে হচ্ছে কি, এই আকার মানে হচ্ছে এ দিয়ে ইংলিশে আকার, আর এ মানে আলফা, ঠিক আছে। বাস, তাহলে গ্লাইকোজেন আকার আছে, এটা আলফা, বাস এটাই মনে রাখবা। আর উদ্ভিদের সব আসলে ডি, কোনো এল নাই, এটা মনে রেখো। ডি গ্লুকোজ পাওয়া যায়, তার মানে যত গ্লুকোজ আছে, আমি তোমাদের একটা জিনিস মানে একদম ক্লেম করে মুখস্থ বলে দিচ্ছি, উদ্ভিদে যা আছে সব ডি গ্লুকোজ, কোনো এল গ্লুকোজ বলতে কিছু নাই। তাহলে এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই, যা পাবা সব ডি, খালি কি আলফা বিটা এটা মনে রাখবা। তাহলে যেটার আকার আছে সেটাই আলফা। আচ্ছা, আর এই শোনো, গ্লাইকোজেন অ্যামিন মূলকটা যেই কার্বনের সংযুক্ত, অ্যাসিড মূলকটাও সেই একই কার্বনের সংযুক্ত, রাইট, ঠিক আছে। অর্থাৎ এই কার্বনেই কিন্তু এরা উভয় সংযুক্ত। এদিক থেকে এদিক থেকে এই যে অ্যাসিড মূলকটা, বা সি ডাবল এইচটা এই কার্বনের সাথেই সংযুক্ত, আবার অ্যামিন মূলকটা ওই একই কার্বনের সংযুক্ত। যখন একই কার্বনের সংযুক্ত থাকবে দুইটা কার্যকরী মূলক, তখন সেটা না হয় আলফা কার্বন। কি কার্বন? আলফা, ঠিক আছে। বাস, হয়ে গেল। এর জন্য এটা আলফা অ্যামিনো অ্যাসিড। আর এখানে আর কি, আর হচ্ছে আসলে এখানে কার্বন তো দেওয়া আছে, কার্বনের সাথে আসলে আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, আমরা জানি CH2 ধরো আমি CH3 তে শেষ করে দিলাম। অর্থাৎ এখানে আর মানে এখানে হতে পারে যে আমার আর এর বদলে আমি বসাইতে পারি যে এখানে 3টা কার্বনের শিকল আছে এক্সট্রা, লম্বা হইতে পারে যৌগটা, আরো লম্বা হইতে পারে, এখানে আরো হতে পারে তোমার আরো আছে ইনফিনিটি। শেষে CH3 দিয়ে তো শেষ হবে নাকি, তার মানে এটা আর মানে কি, যে অ্যালকাইল মূলক গুলা CH2, তাই না, এটা আমরা জানি, এটা আমরা কেমিস্ট্রিতে জানি, আর মানে অ্যালকাইল মূলক। অর্থাৎ এখানে আমার এই CH2 কয়টা বসবে, এটা কি সুনির্দিষ্ট নয়, এটা কি নয়, সুনির্দিষ্ট নয়, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, আমি লিখে দিলাম এটা, তোমরা ভুলে যাইতে পারো আল মানে কি অ্যালকাইল CH2, ঠিক আছে। বাস। আর কার্বনের হাত কয়টা বলো তো? 4টা, একটা, দুইটা, তিনটা গেল, হাত এটা বাকি। অবশ্য হাত ধরার কেউ না থাকলে কার্বনকে কে কাছে টেনে নেয়? হাইড্রোজেন। এটা আমরা এমনি জানি, কার্বনের অবশিষ্ট খালি হাত সবসময় হাইড্রোজেন দিয়ে ফিল আপ হয়, ঠিক আছে। বাস, এগুলাই হচ্ছে আমাদের কি অ্যামিনো অ্যাসিড। আর পেপটাইড বন্ধন একটু পরে চিত্র আসবে, আমরা দেখবো, হ্যাঁ, এখনই প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের কাজ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি MCQ না সিকিউ না, জাস্ট তুমি এটা মনে রাখবা, এই পয়েন্টটা, আর কিছু না, ঠিক আছে। এটা প্রোটিন জীবদেহ গঠন করে, অ্যামিনো অ্যাসিড জানি আমিষ বা প্রোটিন গঠন করে, এটা তো আমরা already শিখে গেছি, তাই না। এখন শোনো, জীবদেহের প্রোটিন আমিষ জীবদেহ গঠন করে, ঠিক আছে। আর মনে রাখবা, আমাদের দেহে যত এনজাইম, হরমোন, অ্যান্টিবডি আছে সব অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের তৈরি। স্পেশালি এটা মনে রাখা, এনজাইম, অ্যামিনো অ্যাসিড বা আমিষের তৈরি, ঠিক আছে। আচ্ছা, আর দেহের অ্যান্টিবডিও যেহেতু তৈরি হয়, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর সবকিছু যেহেতু তৈরি, তার মানে চুল ও চোখের মেলানিন, যে ওই যে কালো রংটা, এটাই তো মেলানিন। আমরা সবাই রূপ সচেতন, তাহলে জানি মেলানিনের কারণে আমার গায়ের রং কালো, দেখতে পাইছো নিশ্চয় আমার। তো আমার মেলানিন, যাই হোক, ব্যাপার হচ্ছে যে ওই আমাদের চুলে চোখে মেলানিন থাকলে কালো হয়, সেটা আসলে অ্যামিনো অ্যাসিড একটা, ঠিক আছে। ইভেন আমার গায়ের রং কালো, এখানেও যে মেলানিন আছে সেটাও কি একটা অ্যামিনো অ্যাসিড। এটা ওই যে একটু আগে যে বললাম এই গঠনটাই, আর কিছু না। অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ।
দেখো অত্যাবশ্যকীয় অর্থাৎ যাদেরকে আমাদের দেহে থাকতেই হবে, যাদেরকে আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে। শোনো, অত্যাবশ্যকীয় দেহ অভ্যন্তরে সংশ্লেষ হয় না, অর্থাৎ দেহের ভেতর তৈরি হয় না, এই জন্য তোমার খাদ্য তালিকায় থাকতে হবে, খাদ্যে থাকতে হবে, এই জন্য এটা অত্যাবশ্যকীয়। ঠিক আছে, যেহেতু এটা দেহের ভেতরে অটোমেটিক তৈরি হচ্ছে না, এই জন্য এটা খাদ্য খেয়ে এটার ঘাটতি পূরণ করতে হবে, এটা হচ্ছে অত্যাবশ্যকীয়। ক্লিয়ার? আর অত্যাবশ্যকীয় অনত্যাবশ্যকীয় মানে অত্যাবশ্যকীয় নয়, অর্থাৎ এটা যেহেতু দেহের অভ্যন্তরে সংশ্লেষিত হয় মানে তৈরি হয়, তাহলে এটা দেহের ভেতরে অটোমেটিক তৈরি হচ্ছে, তাহলে কি খাদ্য তালিকা থাকতে হবে না, এই জন্য এটা অনত্যাবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় নয়। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে এদের আমরা এক্সাম্পল মনে রাখবো। এক্সাম্পল হচ্ছে এটা, আসলে এটা এমসিকিউ, জাস্ট এটা রিটেন এমসিকিউ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে কি যে এখানে 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে। আচ্ছা, মোট প্রোটিন তৈরির অ্যামিনো অ্যাসিড কয়টি? 20টি, মনে আছে তো? হ্যাঁ, 20টি। এই যে মোট 28টি, আর এর মধ্যে প্রোটিন বা আমিষ তৈরিতে অংশ নেয় কয়টি? 20টি, আমরা দেখছি তাই না? আচ্ছা, তাহলে খেয়াল রাখো ব্যাপারটা, 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টি হচ্ছে অত্যাবশ্যকীয়, 8টি অত্যাবশ্যকীয়। ঠিক আছে, তাহলে 20টির মধ্যে 8টি অত্যাবশ্যকীয়, এদের নাম মনে রাখতে হবে। কি মনে রাখবে দেখো, যে তৃপ্তি ও আইরিন, ম্যাথ এবং ফিজিক্সে ভালো, তাই লাল লাল 3 পিস পেলো। তাহলে কবিতাটা মুখস্থ করে ফেলো। তৃপ্তি ও আইরিন ম্যাথ এবং ফিজিক্সে ভালো, তাই লাল লাল 3 পিস পেলো। ঠিক আছে, সহজ না কবিতা? মিল আছে কিন্তু, ভালো পেলো। ঠিক আছে, ভালো হলেই পাবে। এখন এই তৃপ্তি মানে কি? তৃপ্তি মানে দেখো ট্রিপ্টোফ্যান, আইরিন মানে আইসোলিউসিন, ম্যাথ মানে মেথিওনিন, ফিজিক্স মানে ফিনাইল অ্যালানিন, ভালো মানে ভ্যালিন, লাল মানে লিউসিন, আরেক লালে লাইসিন, থ্রিপ মানে থ্রিওনিন। সবগুলাই হয়ে গেল। ঠিক আছে, এই ফিনাইল অ্যালানিন কিন্তু একটা। ঠিক আছে, এই ফিনাইল অ্যালানিন একটা নাম। ঠিক আছে, তার মানে আমাদের 8টা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে রাখবো অবশ্যই। ঠিক আছে, ওকে ফাইন। এখন হচ্ছে যে এই আছে, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে বাচ্চাদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি? 10টি, আর আমাদের 8টি। বাস। তাহলে অনত্যাবশ্যকীয় খেয়াল করো, আমাদের কয়টি? 12টি, কারণ মোট তো 20টা। প্রোটিন তৈরিতে অ্যামিনো অ্যাসিড মোট কয়টি? 20টি। তাহলে আমাদের যেহেতু অত্যাবশ্যকীয় 8টি, তাহলে বাকি 12টি হচ্ছে কি অত্যাবশ্যকীয় নয়, তাই না? এই যে 12টি। ঠিক আছে, এগুলো সহজ জিনিস। আর বাচ্চাদের তো আরো 2টা বেশি লাগে, তাহলে বাচ্চাদের অত্যাবশ্যকীয় মোট 10টি। ঠিক আছে, তাহলে ওদের বাকি আর কয়টি অত্যাবশ্যকীয় নয়? 10টি অত্যাবশ্যকীয় নয়, মানে আর 10টা না খাওয়াইলেও চলবে। ঠিক আছে, ওকে ফাইন, হয়ে গেল এগুলো। এখন এমসিকিউ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝাই যা। ঠিক আছে, দাগাই দিলাম। 2 নাম্বার পোলটা দিয়ে দেন, যে এই যে মোট হচ্ছে কয়টি? 20টি। এই যে 8 আর 12 মিলাই দিলাম 20। তাহলে তোমরা কেমনে ভুল করো যে প্রোটিন থেকে কয়টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? প্রোটিন অ্যামিনো অ্যাসিড 20টি, তাই না? ঠিক আছে, 8 কি? 8 হচ্ছে যখন কোশ্চেনে থাকবে অত্যাবশ্যকীয়। ঠিক আছে, অনেকে 8 দাগাইছো। আর ভাই প্রথমত প্রশ্ন বুঝতে হবে যে প্রোটিনে থাকে 20টি, আর অত্যাবশ্যকীয় যখন প্রশ্ন করবে তখন হবে 8। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার 20 দাগাই দিলাম। এবার আসো, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার আমরা চিনি যে মাছ, আমাদের আমাদের সবচেয়ে প্রিয় খাবারগুলো সব প্রোটিন বা আমিষ, তাই না? মাছ, মাংস, দেখা যাচ্ছে মুরগি, পনির, ডিম, ঠিক আছে, দুধ। ঠিক আছে, আচ্ছা, এখন আসো প্রোটিন বা আমিষ। আচ্ছা, প্রোটিন কি দিয়ে তৈরি? এতক্ষণ কিন্তু আমরা অ্যামিনো অ্যাসিড পড়ছি, এতক্ষণ যে অ্যামিনো অ্যাসিড পড়ছি সেটা দিয়ে তো প্রোটিন তৈরি পড়ছি না? আমিষ কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড। বলছি আমিনো অ্যাসিড থেকে, অ্যামিনো আমিষ, কত শব্দের মিল, আমিষ মানে প্রোটিন। তাহলে প্রোটিন বা আমিষ কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড। কত অণু? 150, যত অণু ইচ্ছা। ঠিক আছে, তো খেয়াল করো তাহলে প্রোটিনের গঠন কি। দেখো ভাই, একটু আগে যে আমরা অ্যামিনো অ্যাসিডের গঠন পড়ছি, অ্যামিন মূলক আর COOH, এটাই তো আমাদের কি একটা অ্যামিনো অ্যাসিড, তাই না? অ্যামিন মূলক আর জৈব অ্যাসিড মূলক, এটাই তো অ্যামিনো অ্যাসিড। এটা তোমাকে চিনে বের করতে হবে। ঠিক আছে, অ্যামিন মূলক আর কি জৈব অ্যাসিড মূলক, এটাই তো অ্যামিনো অ্যাসিড। তাহলে এই পাশে একটা অ্যামিনো অ্যাসিড প্লাস ওই পাশে আরেকটা, দেখো অ্যামিন আর COOH, জৈব অ্যাসিড অর্থাৎ অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে কয়টা অ্যামিনো অ্যাসিড? এ একটা অ্যামিনো অ্যাসিড, এ আরেকটা অ্যামিনো অ্যাসিড।
হ্যাঁ, এই দুইটার মধ্যে একটা কি হবে সংযোগ, এবং এই কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন হয়ে গেল। এই যে বন্ধনটা, এটাই হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে, পেপটাইড বন্ড। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ধন হচ্ছে পেপটাইড বন্ড, এটা আমরা জানি প্রোটিন একটি পেপটাইড বন্ড, তাই না, জেমস বন্ড না, পেপটাইড বন্ড, ঠিক আছে। এই দুইটা জিনিস মনে রাখবা, শেষ। তাহলে আমরা কি মনে রাখবো, দেখো আমি তোমাদের আরো সহজ করে দিচ্ছি ভাই, এটা মনে রেখো প্লিজ। আমিষ তৈরি হয়, আমিষ শব্দের মিল আছে না অ্যামিনো অ্যাসিড দ্বারা, ঠিক আছে, ক্লিয়ার, ব্যাস, ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ, রিটার্ন না, এমসিকিউ। তাহলে আমিষ তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দ্বারা, আর অ্যাসিড সংযুক্ত হওয়ার পর যে বন্ড তৈরি হয় সেটার নাম পেপটাইড, মনে রাখবে প দিয়ে, প্রোটিনের প থেকে পেপটাইড, প্রোটিন তৈরি হয় কি বন্ড দিয়ে, পেপটাইড, প্রোটিনের প থেকে মনে রাখবে এটার বন্ডটার নাম কি, পেপটাইড। তাহলে প্রোটিন পেপটাইড বন্ড দ্বারা তৈরি হয়, এবং এই পেপটাইড বন্ডে আসলে অসংখ্য কি থাকে, আমিষের অ্যামিনো অ্যাসিড, এমনে পড়বা সহজ। আর পেপটাইড বন্ড এই যে দেখাই দিলাম, এই যে একটা অ্যামিনো অ্যাসিড, এই আরেকটা অ্যামিনো অ্যাসিড, মাঝে কি বন্ড, পেপটাইড বন্ড, ঠিক আছে, বাস। এটা মুছে দিলাম না, এটা রাখলাম। নেক্সট, প্রোটিনের বৈশিষ্ট্য, ভাই রে ভাই, এটা কি দিয়ে তৈরি, দেখা যাচ্ছে কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, যা ইচ্ছা লিখে দিবা, সমস্যা নাই, বেশি লিখলে কি ক্ষতি নাই। কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন, এগুলো আছে, আমরা দেখছি এগুলো আসলে ভাই সহজ, আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা কি বলার আর কিছু আছে, হ্যাঁ। এই যে কত হাজারবার চিল্লাইলাম, অ্যামিনো বর্ণ প্রোটিন, বর্ণকণিকা, যেমন এটাতে বর্ণকণিকা যুক্ত হয় প্রোটিনের সাথে, যেমন ক্লোরোফিল তো আমরা চিনি রং কি, সবুজ, তাই না। হুম। আর হিমোগ্লোবিনের রং কি, হিমোগ্লোবিন হচ্ছে লাল, তাহলে এরা সব বর্ণকণিকা না, ক্রোম মানে কি বর্ণ, ঠিক আছে। আর ক্যারোটিনের রংটা অনেকে জানা আছে, জানা নাই জানি না, ক্যারোটিন হচ্ছে কমলা, ঠিক আছে, একদম সহজ, কতে ক্যারোটিন কতে কি কমলা, ঠিক আছে, এটা যেন আর ভুল না হয়, এটা আসে, ক্রোমোপ্রোটিন কোনটি, রং কি, কি ক্যারোটিন কমলা, ঠিক আছে, ক্রোমোপ্রোটিনটা আসে। আর মেটাল মানে বোঝাই যাচ্ছে ধাতু, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলা, ঠিক আছে। আর লাস্টেরটার নাম কেটে গেছে, আমি লিখে দিচ্ছি ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন, হ্যাঁ, ফসফোপ্রোটিন, ফ দিয়ে মনে রাখবা কি, এফএডি, ফসফোপ্রোটিন ফ দিয়ে মনে রাখবে, এটাতে কি থাকে, এফএডি, অর্থাৎ ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফসফোপ্রোটিনে কি থাকে, এফএডি, ঠিক আছে, সহজ তাই না, কত সহজ করে দিলাম। আর কি, এই প্রোটিনের কাজ, তাই প্রোটিনের কাজ একদম সহজ, আমি যা বলছি তাই বলছিলাম। এনজাইম, অর্থাৎ শোনো, তোমাদের অ্যামিনো অ্যাসিডের কাজ যা শিখছি, প্রোটিনের কাজও তাই, এনজাইম, অ্যান্টিবডি, হরমোন, এই তিনটা তো আমি বলছি লাগবেই, স্পেশালি এনজাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এমসিকিউ, ঠিক আছে। আর বিভিন্ন অঙ্গাণু কোষ ঝিল্লি গঠন, এই যে দেখলাম না, এই যে যা যা গঠন, হ্যাঁ, হাড় চুল নখ, সবই তো প্রোটিনের কাজ, এই যে হাড় চুল নখ, এগুলাই লিখে দিবা, ঠিক আছে। এর মধ্যে আরেকটা পয়েন্ট মনে রাখবা, যে প্রোটিন যেমন আমাদের প্রিয় খাবার, যেমন মাছ মাংস, ঠিক তেমনি আমাদের প্রাণ নাশতে পারে, বিষাক্ত সাপের বিষ, তাই না। আর নিউক্লিয়াসে তো থাকে, এটা তো আমরা দেখছি, এই যে নিউক্লিয় প্রোটিন নিউক্লিয়াসে থাকে, তো ওই আগের পড়াগুলো এখানে ফিরে আসছে, ঠিক আছে, আর কিছু নাই। এই যে হিমোগ্লোবিন আমরা পেয়েছি, এটা কি ক্রোমোপ্রোটিন না, এই যে হিমোগ্লোবিন ক্রোমোপ্রোটিন, তাহলে কিছু বাকি আছে, সবই পড়া হয়েছে, ঠিক আছে। 3 নাম্বার পোলটা দিয়ে দেন, এটা খুবই সহজ সরল কোয়েশ্চেন, এটা 100%, ঠিক আছে। তোমরা আমার এবার লঞ্চ করেন, গুড, দ্রুত দ্রুত, এটা 10 সেকেন্ডের বেশি টাইম পাবার না, বিকজ এটা খুব সহজ, আসলে 5 মিনিট বেশি টাইম দেওয়া উচিত না। আয় হায়, তোমরা কি ভুল ইচ্ছাকৃত করো নাকি, এত সহজ জিনিস নিশ্চয়ই দুষ্টামি করো, যে ভাইয়া 100% চেয়েছে না, দেয়া যাবে না, এগুলো করবা না, ঠিক আছে। একটু দুষ্টামি করো অন্যভাবে, ক্লাসে থাকলে তো অন্যরকম দুষ্টামি করতামই একটু, আচ্ছা, মানে সামনাসামনি ক্লাস আর কি। যাই হোক, দোয়া করো দ্রুত যেন আমাদের সামনাসামনি ক্লাস হয়। তোমাদের পোল এনাফ দিছো, যাই হোক, শেয়ার রেজাল্টস দেখো, নিজেরাই দেখো, হ্যাঁ, সেগুলাই সব যুগ্ম প্রোটিন, তার মানে সেগুলো সরল নয়, দেখো প্রত্যেকটা নাম শেষে প্রোটিন আছে, হ্যাঁ। যাই হোক, প্রথমবার সমস্যা নাই, প্রথমবার কিন্তু শেষবার নয়, তাই না। ঠিক আছে, তাহলে আমরা আবার পড়বো নাকি, আচ্ছা। যাই হোক, এনজাইমের ব্যাপারে বললি, এনজাইমের ব্যাপার, এনজাইমের আরেক নাম উৎসেচক, এটা মনে রাখো, ঠিক আছে। আর হচ্ছে এনজাইমের ব্যাপারে যেটা বলবো, এনজাইম হচ্ছে কি, মনে আছে, বারবার বলছি, প্রোটিন কি হিসেবে কাজ করে, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, মনে আছে তো নাকি, নাকি ভুলে খেয়ে বসে আছে, এই যে এটা বলছি খুব ইম্পর্টেন্ট, কেন বলছি, কারণ আমাদের এই চ্যাপ্টারে একটা টপিক এনজাইম। শোনো, এনজাইম কিন্তু নতুন কিছু না, এতক্ষণ যে প্রোটিন পড়ছি সেই প্রোটিনেরই একটা অংশ হচ্ছে কে, এনজাইম, অর্থাৎ প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে, বা বলা যায় এনজাইম প্রোটিন একই জিনিস, রাসায়নিক ভাবে এনজাইম প্রোটিন একই জিনিস, এটা যেন
ভুল না হয়, এটা ভুল না হলে তুমি পারবা, ঠিক আছে। আর যাই হোক, এনজাইমের কাজ কি? বিক্রিয়াকে প্রভাবিত করা। এনজাইমের ব্যাপারে দুইটা জিনিস মনে রাখবে, এটা প্রোটিন এবং প্র দিয়ে প্রভাবক, ঠিক আছে। এনজাইম, তাহলে এনজাইম কি মনে রাখবে? এনজাইম হচ্ছে প্রোটিন, আর প্র দিয়ে কি মনে রাখবে? এটা বিক্রিয়া প্রভাবক। দেখো, প্রোটিন প্রভাবক আইসে আইসে তো না। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা জানি, ঠিক আছে। এটা জাস্ট এমসিকিউ, নট ফর সিকিউ, যেগুলো রাখ দিবে এগুলো। অপটিমাম পিএইচ হচ্ছে এত, অর্থাৎ পিএইচ 6 থেকে 9 এনজাইম সবচেয়ে ভালো কাজ করে। হ্যাঁ, পিএইচ যদি 5 হয় তাহলে কার্যকারিতা কমে যাবে, আবার 10 হয় তাও কমে যাবে, অর্থাৎ খুব কমানো যাবে না, খুব বাড়ানো যাবে না, পিএইচ 6 থেকে 9 মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তার মানে এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, একই কথা বলা হয়েছে, ঠিক আছে, আর কিছুই না, একই কথা। আর যেহেতু এটা প্রভাবক, হ্যাঁ, তাহলে বিক্রিয়ার হারকে কি করবে? ত্বরান্বিত করবে, প্রভাবকের যেটা কাজ, ঠিক আছে, এগুলোই। নেক্সট, এনজাইমের প্রকার ভেদ, সরল আর যুগ্ম। শোনো ভাই, এনজাইম মানে কি বলছি একটু আগে? প্রোটিন, তাই না? এনজাইম হচ্ছে প্রোটিন। এখন তাহলে সরল এনজাইম কি? শুধু প্রোটিন। সরল এনজাইমে শুধু প্রোটিন, সে কিচ্ছু জানে না, তার প্রোটিন ছাড়া আর কিছু নাই তার জীবনে। সহজ সরল মানুষে, তার জীবনে প্রোটিন ছাড়া আর কিছু নাই, সে হচ্ছে সরল প্রোটিন। আর যে একটু জটিল, যৌগিক বা যুক্ত, তার জীবনে প্রোটিন ছাড়াও অন্য কেউ আছে। সিম্পল না ব্যাপারটা? তাহলে সরল সহজ সরল মানুষ বা সরল এনজাইমটাকে, যার জীবনে সে এতই সহজ সরল, তার জীবনে শুধু প্রোটিন আছে আর কেউ নাই। আর যুগ্ম প্রোটিন হচ্ছে যার জীবনে প্রোটিন ছাড়াও অপ্রোটিন অংশ আছে, অনেকেই আছে, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন অংশের নাম অ্যাপো এনজাইম। আর জীবনে অনেক কিছু থাকলে একটা বিশেষ শব্দে ডাকা হয় না, সেই শব্দের সাথে মিল আছে, দেখো, প্রোস্থেটিক গ্রুপ, ঠিক আছে। অর্থাৎ অপ্রোটিন অংশটার নাম কি? প্রোস্থেটিক গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা কনজুগেটেড বা যুগ্ম প্রোটিন আর কি, বা যুগ্ম এনজাইম, যাই বলে একই কথা, ঠিক আছে, এনজাইম। তো যুগ্ম এনজাইম, কনজুগেটেড বা যুগ্ম এনজাইমের প্রোটিন অংশের, যেটা বলছিলাম, এটার প্রোটিন অপ্রোটিন দুইটা অংশ থাকে। এখন এর নাম অ্যাপো এনজাইম, আর অপ্রোটিন অংশের নাম প্রস্থেটিক গ্রুপ। তোমরা পড়ছো না প্রস্থেটিক গ্রুপ, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ কি? এখন বুঝছো তো যে এনজাইমের অপ্রোটিন অংশটাই প্রস্থেটিক গ্রুপ, ব্যাস, অপ্রোটিন অংশটাই প্রস্থেটিক গ্রুপ। এখন তোমরা আবার অনেকে আরেকটা জিনিস কোশ্চেন করো, ভাইয়া কো এনজাইম কি? আরে ভাই, অপ্রোটিন অংশ, অর্থাৎ এই প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব যৌগ হয়, সেটাই হচ্ছে কোএনজাইম। তাইলে আমরা কোএনজাইম কি পেলাম? প্রথমত, যুগ্ম এনজাইমে একটা প্রোটিন আর একটা অংশ থাকে, অপ্রোটিন অংশটার নামই প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে। আর এই অপ্রোটিন অংশটা যদি জৈব যৌগ হয়, সেটাই কোএনজাইম, ঠিক আছে। আর অপ্রোটিন অংশটা যদি অজৈব যৌগ, অর্থাৎ যেমন আয়রন, মেটাল হলে, সেটার নাম কোফ্যাক্টর। কোফ্যাক্টর খুব একটা ইম্পর্টেন্ট না, খালি মনে রাখবা সিম্পলি এনজাইমের অপ্রোটিন অংশ যদি জৈব যৌগ হয়, সেটাই কোএনজাইম। কোএনজাইম কিন্তু প্রধান অংশ না, এনজাইমের প্রধান অংশ কি? প্রোটিন বা অ্যাপোএনজাইম, ঠিক আছে। আর কোএনজাইম হচ্ছে তার সাহায্যকারী, এই জন্য নামের শুরুতে একটা কি আছে? কো, কিন্তু প্রধান সাহায্যকারী, ঠিক আছে, এটা কোএনজাইম। এটা কি? জৈব যৌগ, এটা মনে রাখ। আর মানে কি? অজৈব মানে তো ধাতব আয়ন গুলাকে বোঝানো হয়, হ্যাঁ, প্রধানত, যেমন মেটাল, আয়রন ইত্যাদি, ম্যাগনেসিয়াম, যা ইচ্ছা তাই। এখন আসো এনজাইমের ক্রিয়া কৌশল, এটা তোমাদের খুব প্রিয় প্রশ্ন, এটার অ্যান্সারটা দেখি না। আচ্ছা, প্রথমেই আবার বলতেছি, এনজাইম যতবার করবে একটা জিনিস মনে রাখবে, এনজাইম মানে কি? প্রোটিন বা আমিষ বা প্রোটিন। আর প্রোটিন মানে কি? মাছে ভাতে বাঙালি, আমাদের প্রধান প্রোটিনের উৎস কি? মাছ, বাঙালি, তাই না? মাছ মানে কি? ফিশ, ফিশার। তাহলে বুঝতেই পারতেছো, এনজাইমকে বলছি প্রোটিন মনে রাখলে মনে রাখবে, এনজাইম মানে প্রোটিন, প্রোটিন মানে কি? আমাদের মাছ, মাছ মানে কি? ফিশার। তাহলে এটার যে এনজাইমিক ক্রিয়া কৌশলের মতবাদ, লক এন্ড কি মানে তালা চাবি, এটার মতবাদ কে দিছে? ফিশার। কে? ফিশার, ফিশার বললাম। এখন মেইন ব্যাপার যেটা মতবাদ বলছে, রে ভাই, কিছুই না, খুব সহজ জিনিস। সাবস্ট্রেটমেন্ট, এটা দেখবে, প্রোডাক্ট মানে কি? উৎপাদ, ঠিক আছে। আচ্ছা, তো সাবস্ট্রেট বা বিক্রিয়ক এখানে হচ্ছে আমরা আমাদের পরিচিত একটা বিক্রিয়ার কথা ধরি। বিক্রিয়ক এখানে হচ্ছে আমাদের, যেমন ধরো
ম্যালটোজকে ভাঙলে আমরা কি পাবো? ম্যালটোজ একটি ডাইস্যাকারাইড, মনে আছে? এটাকে ভাঙলে কি পাবো? গ্লুকোজ 2 অণু না, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে ম্যালটোজ ভাঙলে আমরা 2 অণু গ্লুকোজ পাবো। তাহলে এটাই হচ্ছে বিক্রিয়ক ম্যালটোজ, আর উৎপাদ হচ্ছে কি 2 অণু গ্লুকোজ, একটা আর একটা, দুইটা গ্লুকোজ। মনে আছে তো না? আচ্ছা, তো এখানে যেটা হয় যে ম্যালটোজ কি এমনি এমনি ভাঙবে গ্লুকোজে? না, তাকে ভাঙার জন্য প্রভাবিত করবে, সেই হচ্ছে এই প্রভাবক বা কি এনজাইম। তো প্রভাবক কি এত দূর থেকে প্রভাব ঘটাবেন? আরে না, আগে তো ভাঙার জন্য ম্যালটোসকে কি ভাঙারুর কাছে আসতে হবে, প্রভাবকের কাছে আসতে হবে। এই যে চলে আসছে, এসে সংযুক্ত হয়েছে। তো এই যে এই জায়গা দিয়ে সংযুক্ত হয়েছে না, এই জায়গা দেখতেই পাচ্ছ, এই এই জায়গাটার নামই অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। এনজাইমের যে জায়গায় সংযুক্ত হবে ওটার নাম কি? অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। তো এনজাইমের অ্যাক্টিভ সাইট বা এই সক্রিয় স্থানে যুক্ত হওয়ার পর এনজাইম বা প্রভাবকটা প্রভাবিত করে, দেখো মাঝখানে ফাটল ধরাইছে, দেখছো? কার মাঝখানে? ম্যালটোজের মাঝখানে ফ্যাটল ধরাইছে। ফ্যাটল ধরানোর পর ফাইনালি তারা ভেঙে আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে ম্যালটোজ ভেঙে দুইটা গ্লুকোজে পরিণত হলো। এটাই হচ্ছে এনজাইমের ক্রিয়াকৌশল। মজার ব্যাপার হচ্ছে এনজাইম কিন্তু ভেঙে দেয়, কিন্তু নিজে কি ভাঙছে না। এবং আমরা জানি প্রভাবক বা এনজাইমের বৈশিষ্ট্য কি? বিক্রিয়াকে মানে এরা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের পরিবর্তন ঘটায়, কিন্তু নিজের কোনো পরিবর্তন নাই। দেখছো, ওর কোনো পরিবর্তন আছে? ও যা ছিল তাই আছে। এটাই হচ্ছে এনজাইমের ক্রিয়া কৌশল। ঠিক আছে, ওকে। আচ্ছা, তালা চাবির মতো সুনির্দিষ্ট মানে কি? মানে হচ্ছে এই যে প্রকৃতি আর এনজাইমের জায়গার আকৃতি একটা একটা সম্পূরক, মিলতে হবে, ম্যাচ করছে বলে বসছে। ঠিক আছে, এখানে যদি এটার আকৃতি এরকম হয়তো, ভাবো এরকম, তাহলে এই বিক্রিয়া আর হইতো না। ঠিক আছে, তাহলে তালা চাবির মতো, অর্থাৎ খাপে খাপে মিলে যাইতে হবে, খাপে খাপে মিলে যাইতে হবে। মিলে গেছে না? এই যে এটা এখানে যাবে, সরি এটা এখানে যাবে, ঠিক আছে, এটা এখানে, এই যে খাপে খাপে মিলে যাচ্ছে, এজন্য এটা কি তালা চাবির মতো সুনির্দিষ্ট। ঠিক আছে, এই আর কিছু না, তালা চাবির মতো। বাদ। এনজাইমের কার্যকারিতার প্রভাবক, দেখো ভাই, একটা জিনিস আমরা জানি, তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতি বাড়ে। কারণ কি? তাপমাত্রা বাড়লে আসলে কি বিক্রিয়ার এনজাইমের কার্যকারিতা বাড়ে। এবং সে তাপমাত্রাটা একটু মনে রেখো, এটা আমরা জানি কমন, এটা সব জায়গায় 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব বিক্রিয়া সবকিছু কি বেড়ে যায়। যাই হোক, এনজাইমের পিএইচ আমরা দেখছি 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। কিন্তু কিছু কিছু এনজাইমের একটা ব্যাপার আছে, এখানে দেওয়া আছে, এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। তো যেমন পেপসিন 2 pH এ কাজ করে, ইনভার্টেস 4.5 কাজ করে, সেলোবায়াস 5 কাজ করে, ইউরিয়াস 7 কাজ করে, ট্রিপসিন 8 কাজ করে। এখানে আসলে এভাবে তোমরা পড়তেছে, কোশ্চেনটা অন্যভাবে আসে। যেমন পরীক্ষা আসে, নিরপেক্ষ নিরপেক্ষ পিএইচ এ কাজ করে কে? বুদ্ধিমানরা বুঝে ফেলছো নি? দেখো তো এটার পিএইচ কত? 7। সেটা নিরপেক্ষ, অম্লীয় না ক্ষারীয় নয়, নিরপেক্ষ পিএইচ। তাহলে ইউরিয়াস। তাহলে শুধু 7 পড়লে হবে না, তোমার বুঝতে হবে 7 মানে নিরপেক্ষ অবস্থায়, নিরপেক্ষ পরিবেশে কাজ করে ইউরিয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আসছে, পোলাপান ভেবা চাকা খেয়ে গেছে, কি রে ভাই এটা করতে আইলো? আরে ভাই 7 মানে তো নিরপেক্ষ। তাইলে বলতো ক্ষারীয় পরিবেশে কে কাজ করে? ইয়াস, বুঝেই গেছো, এটা 8 যেটার পিএইচ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কি? ক্ষারীয়। ক্ষারীয় পরিবেশে কি কাজ করে? ট্রিপসিন। এবার বুঝে পড়বা। আর বাকি তিনটা অবশ্যই বুঝে গেছো, অম্লীয় পরিবেশ। তিনটা কি? অম্লীয়। সব লিখে দিলাম। ঠিক আছে, বাস। তাহলে মুখস্থ করে ফেলবা। কার্যকারিতার প্রভাবক, আচ্ছা, অর্থাৎ এই ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ বা কোবাল্ট নিকেল যেটাই থাকুক, এইগুলা থাকলে এনজাইমের কি গতি বেড়ে যাবে, এনজাইম বিক্রিয়ার গতি আরো কি কমায় দিবে। কেমন ব্যাপারটা দেখো, এই যে দেখো ম্যালটোজ ভেঙে আমাদের গ্লুকোজ উৎপন্ন হবে এনজাইমের প্রভাবে। এই বিক্রিয়াটা একটা তো পাত্রে ঘটাবা নাকি? এটা যদি ঘটাও, এই পাত্রটা যদি তোমার কি হয়, যেমন ধরো কোবাল্ট বা নিকেল হয়, তাহলে বিক্রিয়াটা আরো গতি বেড়ে যাবে। দেখো, কোবাল্ট বা নিকেল হলে বিক্রিয়ার গতি আরো বেড়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, কোবাল্ট নিকেল স্পেশালি কোনি। আর যদি সিলভার জিঙ্ক কপার হয়, অর্থাৎ এই পাত্রটা যদি কোবাল্ট নিকেল না হয়ে, হ্যাঁ ধরো তুমি সিলভার বা জিঙ্কের হলো, তাহলে বিক্রিয়ার গতি আরো কমে যাবে। ঠিক আছে, তার মানে আমরা আমাদের উত্তর বুঝে গেলাম। তো এটা শুধু বুঝলে হবে না, এটা মুখস্থ করে ফেলবা, খুব সহজ। ঠিক আছে, আচ্ছা। আর পানির প্রবাহ আসলে এনজাইম সচর কার্যকারিতা বজায় রাখে, এটা সহজ সরল একটা ব্যাপার, এটা আসেও না। আর অ্যাক্টিভেটর নিশ্চল করে, এই যে এই যে আমাদের অ্যাক্টিভেটর, তাই না? এরা বাড়ায়। আর প্রতিরোধক হচ্ছে কি? এরা
বুঝতে পারতেছে একই কথা, সো দরকার নাই এগুলো, এর জন্য দাগাবো না, ঠিক আছে। বাস উপরের দুইটাই পড়বো। এনজাইমের ব্যবহার, সেলুলোজের যে ব্যবহার করছে ওগুলো কাগজ শিল্প, ফটো তুলতে আসছে ওগুলো দেখে নিবা, দরকার নাই সেলুলোজ এখানে আলাদা করে। আমরা জাইমেসটা পড়বো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, হুম, এমসিকিউ স্পেশালি, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, ইস্ট ছত্রাক জাইমেজ এনজাইমের সাহায্যে অ্যালকোহল তৈরি করে, এটাই কথা। ইস্ট জাতীয় ছত্রাক জাইমেজ এনজাইমের সাহায্যে কি অ্যালকোহল তৈরি করে, এবং এই প্রক্রিয়ার নাম কি, ফার্মেন্টেশন, বা বাংলায় কি ফার্মেন্টেশন মানে গাজন, কি গাজন প্রক্রিয়া। এখন এই করতে হবে। এখন দেখো অ্যালকোহল মানে কি বলতো, অ্যালকোহল মানে হচ্ছে মদ, তাই না, মদ। এখন অ্যালকোহল বা মদ এটা কি আমরা বাঙালিরা চিনতাম? না, অবশ্যই না। আমরা তো খুব সভ্য জাতি, তাহলে আমাদের অ্যালকোহল বা অসভ্য এই ইয়াটা কারা চিনাইলো বলতো? ইয়েস, কারা? ইউরোপ, মানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে আছে সেই 200 বছর আগে বাংলাদেশে বা এই উপমহাদেশে কারা আসছিল? হম, ইস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আসছিল, কি নিয়ে আসছে তারা সাথে? অ্যালকোহল বা মদ। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি আনছে আমাদের কাছে? অ্যালকোহল। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইস্ট থেকে উৎপন্ন হচ্ছে কি অ্যালকোহল বা মদ। এরা আনছে কিসে করে? জাহাজের সাহায্যে। জাহাজ থেকে মনে রাখবা জাইমেজ, আসলে জাহাজ থেকে কি জাইমেজ। তাহলে আশা করি এই বিক্রিয়াটা মুখস্থ হয়ে গেছে এমসিকিউ এন্ড রিটেনের জন্য, ঠিক আছে। ক্লিয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজে করে অ্যালকোহল নিয়ে হলো, এটা মনে রাখবা। ইস্ট মানে ইস্ট থেকে, জাহাজ মানে জাইমেজ এনজাইমের সহায়তায় অ্যালকোহল তৈরি হলো, ঠিক আছে, বাস। আর এই প্রক্রিয়ার নাম ফার্মেন্টেশন বা গাজন, ঠিক আছে। আচ্ছা, আর দরকার নেই। ট্রিপসিন মনে রাখবা, ট্রিপসিন প্রয়োগ করে চোখের ছানির অপারেশন করা হয়, এটা মনে রাখবা। আর কিছু না, চোখের ছানি পড়ে না, চোখের ছানি ওই যে সাদা সাদা ইয়া পড়ে, হ্যাঁ। তো চোখের ছানি তো আসলে ছুরি দিয়ে সরায় না, এই এনজাইমটা দিয়ে দিলেই সরে যায়। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, রেস্ট্রিকশন এনজাইমের কাজ আমরা ছোটবেলা থেকেই জানি, যে ডিএনএ, প্লাজমিডের ডিএনএ, হ্যাঁ, প্লাজমিড এর ডিএনএ কেটে ফেলে না, কি কাটে? রেস্ট্রিকশন এনজাইম। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা 9 পড়ছি, এটা তো আমরা পারি, হ্যাঁ, তো ঘাবড়ানোর কিছু নাই। আর শোনো, রেস্ট্রিকশন এনজাইম এটা কেন পরীক্ষায় বারবার আসে বলি, কারণ হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে যেমন আছে, এটা এই তোমাদের এইচএসসির বইও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, স্নেহ, আসলে লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য হচ্ছে তেল, চর্বি, আর এই যে উদ্ভিদের বীজ। তেল আসে কোথা থেকে? সয়াবিন তেল, সয়াবিন বীজ থেকে আসে না? আচ্ছা। আর এই যে কিছু কিছু মাছের তেল থাকে, বা রমজান, সরি, কোরবানি ঈদ, গরুর মাংস, অনেক তেল চর্বি খাওয়া হবে, তাই না? এটা হচ্ছে লিপিড। তাহলে লিপিড বৈশিষ্ট্য, লিপিড, তেল চর্বির কোনো টেস্ট আছে? হ্যাঁ, ইউজুয়ালি নরমালি তেলগুলো কি বর্ণহীন, কালার দিয়ে এগুলো আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। যদি লিপিড বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন, এজন্য আমরা খাই না, দেখি না, ঠিক আছে, তরল। আচ্ছা, লিপিড মনে রাখবা জিএফ, লিপিড কি মনে রাখবা? জিএফ, জিতে গ্লিসারল, আর এফ তে কি ফ্যাটি অ্যাসিড, মনে থাকবে তো অবশ্যই নাকি? তাহলে লিপিড আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। তাহলে অথবা এটাও বলা যায় যে লিপিডকে ভাঙলে তুমি জি প্লাস এফ পাবা, অর্থাৎ গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পাবা। মুখস্থ হয়েছে না? আচ্ছা, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পাবা, ঠিক আছে, বাস। আচ্ছা, বা এটাও মনে রাখতে পারো, গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড এই দুইটা মিলে কি তৈরি হয়? লিপিড, লিপিড। তাহলে আশা করি তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে গেছে। ওকে, নেক্সট। আচ্ছা, এই তেল চর্বিত পানির চেয়ে কি হালকা, তাই পানিতে ভাসে, চর্বিত পানিতে ভাসে। আর এরা পানিতে কি মিশে জল তো পানিতে কখনো মিশে না, তেল আর জল কখনো মিশে না, অর্থাৎ এরা অদ্রবণীয়, ঠিক আছে। এগুলো সহজ সরল কথা। এই যে যা তরল তাদেরকে তেল বলে, আর যা ঠিক আছে, আর এদেরকে স্নেহ বলে। এদের লিপিডের আরেক নাম কি? স্নেহ বা ফ্যাট, এটা আমরা জানি। মানে কিছুই ছিল না আসলে, এখানে শুরু। লিপিড 3 প্রকার: সরল, যৌগিক, উদ্ভূত, ঠিক আছে। সরল লিপিড কারা? যেগুলাকে আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, কি চর্বি, তেল, মোম, যেগুলাকে আমরা চিনি ওগুলাই সরল লিপিড, সিম্পল কথায়, ঠিক আছে। চর্বি, তেল, মোম এগুলাই সরল লিপিড, যে দৈনন্দিন কাজে ব্যবহার করি বা চিনি। আর যৌগিক লিপিড হচ্ছে, শোনো, যৌগিক লিপিড মানে, যৌগিক মানে কি বলতো? যৌগিক মানে হচ্ছে কি, ইয়েস, যৌগিক মানে যুক্ত, আগেই বলছি। তো যৌগিক মানে যুক্ত লিপিড, অর্থাৎ দেখো, লিপিডের সাথে ফসফেট যুক্ত হয়েছে ফসফোলিপিড, লিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হয়েছে গ্লাইকোলিপিড, লিপিডের সাথে সালফার যুক্ত হয়েছে সালফোলিপিড, ঠিক আছে, এই তো। আর উদ্ভূত লিপিড হচ্ছে যারা, মনে রাখবা, অদ্ভুত। অদ্ভুত কেন বলতেছি? যে দেখো,
চর্বি, তেল, মোম এদের নাম শুনলে বোঝা যাচ্ছে সরল। আর এই ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এদের নাম শুনলে বোঝা যাচ্ছে এরা লিপিড, যুক্ত লিপিড, তাই না? কারণ এদের দুইটা অংশ আছে নামের, ঠিক আছে, গ্লাইকো এবং লিপিড, তাহলে এটা যুক্ত বা যৌগিক লিপিড। কিন্তু স্টেরয়েড, টারপেনস, রাবার, এদের নামগুলা কি বোঝা যায় লিপিডের ধারে কাছে আছে না, এজন্য এরা হচ্ছে অদ্ভুত ধরনের লিপিড এবং এদের গঠনটাও অদ্ভুত, ঠিক আছে? তাহলে উদ্ভূত লিপিড মানে অদ্ভুত লিপিড। সরল লিপিড আমরা জানি চর্বি, তেল, আর কি মোম, আর ওই যে বীজে বলতো, বীজ মনে করো তুমি মাটিতে ফেললা, সাথে সাথে তো শিকড় গজায় গাছ হবে না। তো বীজ যে মাটিতে ফেলার পর ধরো 1 মাস পরে চারা হইলো, মানে 1 মাস পরে তার শিকড় গজায় মাটি থেকে পুষ্টি নেওয়ার ক্ষমতা হইলো 1 মাস পরে। মাঝের 1 মাসের শক্তি কোথা থেকে নিচ্ছে? ইয়েস, বীজের সঞ্চিত কি লিপিড থেকে শক্তি নিচ্ছে, ঠিক আছে? তাহলে অঙ্কুরোদ্গম কালে, ঠিক আছে, এটাতে সঞ্চিত লিপিড বা স্নেহদ্রব্য থেকে শক্তি পায়, যতদিন না তার শেকড় না গজায়, ঠিক আছে? ততদিন বীজ কোথা থেকে পায়? শক্তি পায় তার সঞ্চিত লিপিড থেকে। সব বীজেই লিপিড বা তেল চর্বি জমা থাকে, ঠিক আছে? এর মধ্যে কিছু কিছু মানে বীজের তেল চর্বি আমরা তেল হিসেবে ব্যবহার করি, যেমন সয়াবিন তেল, বাদাম তেল, ঠিক আছে, সরিষার তেল, এরকম। এখন আসো যে মোমের ব্যাপারে মনে রাখবা যে এটা খুবই ইম্পর্টেন্ট, 24 থেকে 36টি কার্বন পরমাণু। তো এটা মনে রাখবা কেমনে? মোম ইউজুয়ালি, আগের যুগের মোম তো না, এখন মোম কিনে আমরা ইউজুয়ালি বার্থডের সময় একসাথে কি একটা দুইটা কিনি, ছোট ছোট মোম না, বার্থডে কেকে ছোট ছোট মোম ইউজ করা হয়, পেস্ট্রি কেকে ছোট ছোট মোম একসাথে অনেকগুলো থাকে। মনে রাখবা 2 ডজন, 2 থেকে কয় ডজন? 3 ডজন মোম। তাহলে মোমের ক্ষেত্রে সংখ্যা মনে রাখবা, 2 থেকে 3 ডজন মোম কিনলাম, হ্যাঁ? 2 থেকে 3 ডজন মানে কি 24 থেকে 12 দুগুণে 24, 3 12 36টি, ঠিক আছে? বাস হয়ে গেল আমাদের। ওকে ফাইন, 2 থেকে 3 ডজন মোম কিনলাম, এটা মনে রাখবা, তাইলে হবে। আর মোম তো পানিতে অদ্রবণীয়, মোম কি পানিতে গুলাইতে পারবা না। আর এটাতে আগুন ধরাইলো যেহেতু এটা না, তার মানে এটা খুবই নিষ্ক্রিয়, ঠিক আছে? আর যৌগিক লিপিড, ওই যে ফসফেট যুক্ত লিপিড, ফসফোলিপিড, তারপরে গ্লুকোজ যুক্ত লিপিড, গ্লাইকোলিপিড, আর প্রোটিন যুক্ত লিপিড, লিপোপ্রোটিন। এটার নামটা একটু ডিফারেন্ট, যাই হোক। আবার আমরা নামের জায়গায় নাম না, কাজে আসি। কাজের ব্যাপারে বলি যে আমাদের ফসফোলিপিড দেখো কোষ ঝিল্লিতে থাকে, বা মানে ঝিল্লিতে থাকে। আর লিপোপ্রোটিন কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড, রাইবোজোম, এগুলার আবরণ বা ঝিল্লিতে, ঠিক আছে? তাইলে শুধু মনে রাখবা সিম্পলি ফসফোলিপিড শুধু কোষ ঝিল্লিতে, বাকি যত ঝিল্লি বা আবরণ আছে সব জায়গায় লিপোপ্রোটিন, ঠিক আছে? সব জায়গায় কি মনে আছে না, মাইটোকন্ড্রিয়ার আবরণ লিপোপ্রোটিন দিয়ে তৈরি, লিপোপ্রোটিন নিউক্লিয়াসের আবরণ দিয়ে তৈরি, লিপোপ্রোটিন প্লাস্টিডের আবরণ, রাইবোজোমের আবরণ, সব কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন আবরণ, ঠিক আছে? আর কোষ ঝিল্লির আবরণ ওই যে ফ্লুইড মোজাইক মডেলে কি পড়ছো? ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে? কোষ ঝিল্লি ওই তো ওটাই গতদিনের পড়াই, ঠিক আছে? বাস, তাইলে এটা পেঁচানো যাবে না, ঠিক আছে? তো সিম্পলি মনে রাখবে এক কোষ ঝিল্লি 6H12O6, মানে মনে আছে তো সালোক সংশ্লেষণের সংজ্ঞা, যে উদ্ভিদের পাতা সূর্যালোক কাজে লাগিয়ে শর্করা জাতীয় কি C12O6 তৈরি করে, তাই না? শর্করা জাতীয় C6H12O6 তৈরি করে। তাহলে শর্করা মানে এই C6H12O6 বা এই যে গ্লুকোজের সাথে সালোক সংশ্লেষণের গভীর সম্পর্ক আছে। তার মানে সালোক সংশ্লেষণের আরেক নাম কি? ফটোসিনথেসিস, তাই না? সালোক সংশ্লেষণের আরেক নাম কি? ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস মানে গ্লাইকো পাইলেই বুঝবা এটা গ্লাইকোলিপিডটা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে। আর সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? ক্লোরোপ্লাস্টে, মেমব্রেনে পাওয়া যাবে। আর এখানে সবগুলো এমসিকিউ, যা দেখতে আছে সব এমসিকিউ, নো রিটেন, ঠিক আছে? তাহলে বুঝতেই পারতেছো আমরা কি শিখলাম। তাহলে সিম্পলি সবগুলোই আসলে আমরা ফসফোলিপিড থাকে শুধু কোষ ঝিল্লিতে, ফ্লুইড মোজাইক মডেলের ফসফোলিপিড কোষ ঝিল্লি বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার। আর বাকি সব মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সবগুলোর আবরণ কি? সবগুলো ঝিল্লি কি? লিপোপ্রোটিন বাই লেয়ার, তাই না? আচ্ছা, আর হচ্ছে আমরা কি জানবো? গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লুকোজ মানে কি? গ্লুকোজ তৈরি হয়, এই যে গ্লুকোজ তৈরি হয় কিসে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে। সুতরাং গ্লাইকোলিপিড মানে গ্লুকোজ লিপিড, গ্লুকোজ মানে ফটোসিনথেসিস প্রক্রিয়া, ঠিক আছে? আর ফটোসিনথেসিস কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে। অর্থাৎ এটা কোথায় বেশি পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে বেশি পাওয়া যায়, ঠিক আছে? সব বলে দিলাম, ঠিক আছে? ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, এটা কি জানা আছে তো নাকি লিখে দিলাম? যাও, সালোক সংশ্লেষণ। নেক্সট, উদ্ভূত লিপিড, ওই যে অদ্ভুত লিপিড গুলা, ঠিক আছে? এরা হচ্ছে কি? এরা হচ্ছে অদ্ভুত জিনিস দিয়েই তৈরি, অদ্ভুত
জিনিসটা কি আইসোপ্রিন বলবা যে ভাই আইসোপ্রিনয়েড কি, অনেক পড়ছি কিন্তু মনে থাকে না। প্রথমে একটা অদ্ভুত জিনিস, সেটাই মনে রাখবা। মনে রাখার প্রথম কৌশল, দ্বিতীয় কৌশল হচ্ছে আইসোপ্রিনয়েড মানে আসলে 5টা কার্বন আর 8টা হাইড্রোজেন থাকে, সেটা আইসোপ্রিন। হ্যাঁ, 5টা কার্বন 8টা হাইড্রোজেন। এখন বলতে পারো ভাই এরা কিভাবে থাকে, এই যে 1 2 3 4 5, কঠিন কোন স্ট্রাকচার না। এই যে 2টা কার্বনের ফ্রেম, আর একটা দুই হাতে 2টা কার্বন, আরেকটার এক হাতে একটা কার্বন, আরেক হাতে একটা হাইড্রোজেন। হ্যাঁ, এভাবেই হচ্ছে 5টা কার্বন এবং 8টা হাইড্রোজেন। 8টা হাইড্রোজেন 2 এ 3 এ 5, 7 আর 1 এ হাইড্রোজেন, 5টা কার্বন কাছে থাকে, সেটাই হচ্ছে আইসোপ্রিন যৌগ। কারণ বলতে পারো ভাই এটার নাম কেন আইসোপ্রিন? এই যে একটা জিনিস চিন্তা করো যে NH2 তো অ্যামিন, তাই না? আমরা দেখছি অ্যামিনো অ্যাসিডে, তাহলে অ্যামিন, তাই অ্যামিন, এটার নাম তো এখানে তো এ নাই, এমও নাই, তাও তো এটার নাম অ্যামিন দিছে, সায়েন্টিস্টরা দিছে, ল্যাটিন ভাষীরা দিছে, এজন্য আমরা পড়তেছি অ্যামিন। এখানেও সেম, C5H এটার নাম ওরা আইসোপ্রিনয়েড দিছে, আমাদের এটা পড়তে হবে আইসোপ্রিনয়েড। এটার গঠন এমন কেন? আরে ভাই NH2 এর গঠন তুমি এমনি পড়তে পড়তে মুখস্থ না, NH2 এর গঠন এটাই তো NH2, তাই না? তো এখানেও সেম, তুমি C5H8 এর সব জন্য তুমি হিসাব করলে এই 8টা হাইড্রোজেনের বন্ধন। হ্যাঁ, কারণ এখানে কার্বনের দেখো 4টা হাত মিলাইতে হয়েছে, 1 2 3 4, এর 4টা হাত মিলাইতে হয়েছে। এখন এই কার্বনের তো একটা হাত গেছে, বাকি কয়টা হাত? 3টা হাত, দেখছো? এই জন্য। আবার এই কার্বনটার কয়টা হাত গেছে? এদিকে 2টা হাত, বাকি কয়টা হাত? 2টা হাত, বুঝছো? আচ্ছা, আর এই কার্বনের 4টা হাত মিলেছে, 1 2 3 4, ঠিক আছে? আর 4টা হাত মানে 4 যোজনী। এই কার্বনের 2টা হাত বা 2টা যোজনী গেল, বাকি রইলো 2টা হাত 2টা হাইড্রোজেন, ঠিক আছে? আর এর হচ্ছে 1 2 3টা হাত গেল, আর একটা হাতে একটা হাইড্রোজেন, ঠিক আছে? হয়ে গেল, এই তো, আর কিছু না, এর ব্যাখ্যা এটাই, যে হাত যোজনী এবং কম্বিনেশন করে যে গঠনটাই। আচ্ছা, আইসোপ্রিন, এবং এটা 27 থেকে 29 কার্বন বিশিষ্ট, এটা মনে না রেখে শুধু আইসোপ্রিন C5H8 এটা মনে রেখো, ঠিক আছে? আর এটার গাঠনিক সংকেত তোমাদের বোঝার জন্য দিছি, এটা কোনো দরকার নেই, ঠিক আছে? তোমাদের লেভেলে কোনো দরকার নেই, ওকে? আচ্ছা, হাইড্রোক্সিল গ্রুপ যদি থাকে তাকে বলা হয় স্টেরল। শোনো, স্টেরয়েডে যদি হাইড্রোক্সিল থাকে, আচ্ছা, হাইড্রোক্সিল গ্রুপ মানে কি? OH, আর OH মানে কি? অ্যালকোহল। তখন OH গ্রুপ যুক্ত হলে অ্যালকোহল বা অল নাম যুক্ত হয়ে যায়, তাহলে স্টেরয়েডে OH বা অল অ্যালকোহল যুক্ত হলে তখন সেটার নাম অবশ্যই স্টেরয়েড থেকে স্টেরল অল হয়ে যাবে, এটা তো আমরা জানি, তাই না? এই তো হয়ে গেল, চিত্রটা দেখাই দিলাম, ঠিক আছে? আর উদাহরণ এই যে কোলেস্টেরল, স্টিগমা স্টেরল, স্টেরয়েডের সবগুলা নামের শেষে কি স্টেরল থাকবে, এক্সেপ্ট ডিজিটালিন। এটা ভালো করে মনে রাখো, এটা আসে MCQ তে। এখানে কিন্তু কোনো রিটার্ন নেই, এগুলো সব MCQ অনলি, ঠিক আছে? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট MCQ, যে দেখো সবগুলো স্টেরয়েডের উদাহরণের নামে স্টেরল আছে, তাই না? সবগুলা নামের শেষে স্টেরল আছে, তাহলে স্টেরল নাইকার ডিজিটালিন, এটাই পরীক্ষা আসে। অনেকগুলা থাকবে এর মধ্যে, ডিজিটালিন তোমার মনে হবে না, তখন কিন্তু বুঝতে হবে যে ডিজিটালিন কি, ডিজিটালিন হচ্ছে স্টেরয়েডের উদাহরণ, ঠিক আছে? এটাই বেশি আসে, বেশি আসে না, এটাই আসে শুধু, ডিজিটালিন মনে রাখবা ডিফারেন্ট। ডিফারেন্ট যেটা বা অদ্ভুত যেটা, সেটাই ডিজিটালিন। আর এই ডিফারেন্ট একটা চিকিৎসায় ব্যবহার হয়, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের চিকিৎসায়, ঠিক আছে? ডিজিটালিন এর জন্য এটা আসে, মনে রাখবে। হৃৎপিণ্ডের ডিজিটাল চিকিৎসায় ব্যবহার হয় ডিজিটালিন, এটা মনে রাখবে ভাবে। হৃৎপিণ্ডের ডিজিটাল চিকিৎসায় ব্যবহার হয় ডিজিটালিন, ঠিক আছে? আচ্ছা, আর কোলেস্টেরল কোথায় পাই? কোলেস্টেরল আসলে বেশি পরিমাণে প্রাণীদেহে পাওয়া যায়, প্রাণীদেহে বেশি পাওয়া যায়, কারণ প্রাণীদেহে তেল বেশি, তেল মানে কোলেস্টেরল, ঠিক আছে? তেল চর্বি লিপিডের জাতক না এরা, এত লিপিড মানে কি তেল চর্বি, তাহলে এদেরকে অবশ্যই প্রাণীদেহে তেল চর্বি বেশি, তাই না? গরুর তেল, তো এই প্রাণীদেহে বেশি পাওয়া যাবে। কিন্তু উদ্ভিদে বেশি পাওয়া যায় না, তবে একটা জিনিসে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে আলুতে। যেহেতু উদ্ভিদে প্রধানত পাওয়া যায় না, কিন্তু একটাতে পাওয়া যায়, এবং সেটা আমাদের অতি পরিচিত আলু নয়, অপরিচিত আলু, চুপড়ি আলু, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, ওটাতে পাওয়া যায়। তাই এই MCQটা আসে, এটা অবশ্যই মনে রাখবা যে কোলেস্টেরল বেশি পাওয়া যায় কোন আলু? চুপড়ি আলু। চুপড়ি আলুটা দেখাই দিচ্ছি, দেখো, এই যে চুপড়ি আলু, কোনোদিন দেখছো? খাইছো? আমিও দেখিনি, খাইনি, আমি শুধু নেটে দেখলাম। এখন ব্যাপার দেখো, তাহলে মনে রাখ, এই মাংসের মতো কালার বলেই, মাংস যেরকম অনেক পরিমাণে স্টেরয়েড বা স্টেরল পাওয়া যায়, ঠিক তেমনি চুপড়ি আলুর তেও প্রচুর পরিমাণে স্টেরয়েড পাওয়া যায় এর মাংসের মতো কালারের জন্যই। এই কালারটা মনে থাকলে তোমার মনে পড়বে যে হ্যাঁ, এটাই হচ্ছে চুপড়ি আলু, দেখছিলাম এটাতে স্টেরয়েড বেশি পাওয়া যায়, কারণ স্টেরয়েড প্রাণীতে পাওয়া যায়, আর প্রাণীর মতো, প্রাণীর মাংসের মতো দেখতে আলু, সেটা হচ্ছে কি চুপড়ি আলু, ঠিক আছে? ব্যাস, এবার আসো, আরো আছে এখানে। এখানে কোলেস্টেরলকে আবার দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ, এতক্ষণ যে কোলেস্টেরল স্টেরয়েড পড়লাম, তার মেন উপাদান না, স্টেরয়েডের মূল উপাদান কোলেস্টেরল, সেটা দুই প্রকার, একটা হচ্ছে HDL আর একটা LDL। HDL মানে H মানে কি হাই না, মানে কি উচ্চ,
আচ্ছা, আমাদের দেহে উচ্চ মাত্রায় যেটা থাকতে পারবে সেটাই হচ্ছে এইচডিএল বা হাই ডেনসিটি। হাই ডেনসিটি মানে মাত্রা, ডেনসিটি মানে কি মাত্রা, ঠিক আছে। যাই হোক, তাহলে হাই ডেনসিটি মানে উচ্চ মাত্রায় যেটা শরীরে থাকতে পারবে, বা এইচডিএল, এইচ মানে হাই, হাই মানে উচ্চ, তাহলে উচ্চ মাত্রায় যেটা থাকতে পারবে সেটাই হচ্ছে হাই ডেনসিটি বা এইচডিএল। আর অর্থাৎ এটা 40 মিলিগ্রামের বেশি থাকতে পারবে। আর এলডিএল, এলডিএল মানে যেটা বেশি থাকতে পারবে না, অর্থাৎ লো পরিমাণে থাকতে হবে। লো ডেনসিটি মানে পরিমাণ, তাহলে লো মানে কি নিম্ন, নিম্ন পরিমাণে থাকবে। তার মানে এটা নিম্ন পরিমাণে থাকতে পারবে, এটা বেশি থাকতে পারবে না, নিশ্চয়ই এটা খারাপ, বোঝাই যাচ্ছে। তাহলে মনে রাখবা, এমনি নাম শুনলে কোনটা বেশি খারাপ, এটা কেন যদি পরীক্ষা আসে কেমন মনে রাখবা? সিম্পল, লো মানে কি, এই যে বলি যে লো ক্লাস মানুষ, লো ক্লাস, এই লো মানে আমরা খারাপ বুঝি, এখানেও সেম। এলডিএল বা লো ক্লাস লিপিড, এলডিএল বা লো ক্লাস লিপিড মানে কি খারাপ লিপিড, বেশি থাকা খুবই ক্ষতিকর, ঠিক আছে। আর এইচডিএল বেশি থাকা ক্ষতিকর নয়। এটা কেন ক্ষতিকর? কারণ এই এলডিএল বা এই লিপিড বা এই কোলেস্টেরল আমরা জানি হৃদরোগের কারণ, কোলেস্টেরল হৃদরোগের কারণ, এবং হৃদরোগের জন্য প্রধানত এলডিএলটি বেশি কি দায়ী, এলডিএলটা হৃদরোগের জন্য দায়ী। এবং সেই রোগটা কি, করোনারি থ্রম্বোসিস মানে রক্তনালীর সংকোচন। হৃৎপিণ্ডের রক্তনালী কি হয়ে যায়, রক্তনালী সরু হয়ে যায়, ছোট হয়ে যায়, এর ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, বুঝছো? এটাই। আচ্ছা, রক্তনালী সরু, এরকম করোনারি থ্রম্বোসিস কি, এটা নিয়ে ইন ডিটেলস বলা হবে, সো প্যারা নেওয়ার কিছু নাই আপাতত। না আমাদের, তারপরে আমি তোমাদের কনসেপ্ট দিয়ে দিলাম যে করোনারি থ্রম্বোসিস হচ্ছে হৃৎপিণ্ডের রক্তনালী কি সরু বা ছোট হয়ে যাবে, এর ফলে রক্ত চলাচলে বাধা হবে হৃৎপিণ্ডে, আর হৃৎপিণ্ড বুকে থাকে, বুকে প্রচন্ড ব্যথা হবে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, ঠিক আছে। এখন এই হার্ট অ্যাটাক করে কে, লো ক্লাস লিপিড অর্থাৎ এলডিএল, মনে থাকবে। আচ্ছা, এটা খারাপ, ঠিক আছে, এলডিএল। এখন ব্যাপার হচ্ছে যে এলডিএল যে আমাদের এই হৃদরোগ করে, এখন হৃদরোগ কি ছেলেদের না মেয়েদের বেশি হয়? অবশ্যই হার্ট অ্যাটাক পুরুষদের বেশি হয়, তাহলে কাদের বেশি থাকে, পুরুষে। মনে থাকবে, এলডিএল তাহলে কাদের বেশি থাকে, পুরুষে বেশি থাকে। তাহলে এসডিএল কোথায় বেশি থাকে, স্ত্রী লোকদের বেশি থাকে। এগুলো তো তাহলে মুখস্থ করার কিছু নাই, তুমি এত কিছু না, তুমি খালি এই পয়েন্টটা মনে রাখো, আর আমি যা যা বললাম এখানে অ্যারো চিহ্ন দিয়ে এগুলো মনে রাখো। আবারও বলতেছি, এলডিএল এর ব্যাপারটাই মনে রাখো খালি, বাকি সব এসডিএল উল্টাটা। তাহলে খারাপ কোনটা, লো ক্লাস বা এলডিএল, ঠিক আছে। এটা খারাপ কেন, এটা হচ্ছে আসলে থাকলে হৃদরোগ হয়, কি হয়, হৃদরোগ হয়। হৃদরোগটার নাম কি, করোনারি থ্রম্বোসিস, বা হৃৎপিণ্ডের রক্তনালী শুরু হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড রক্ত না পেয়ে, হৃৎপিণ্ড যেহেতু বুকে থাকে, বুকে প্রচুর ব্যথা হয়, সেটাই হচ্ছে হার্ট অ্যাটাক, বলে দিলাম। আর হার্ট অ্যাটাক কাদের বেশি হয়, পুরুষে। তাহলে এলডিএল কাদের বেশি থাকে, পুরুষে। তাহলে এসডিএল কাদের বেশি থাকে, স্ত্রী লোকে। এগুলো তো আলাদা করার পরে কিছু নাই, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, নট রিটেন। এখন আসো আমরা উদ্ভুত বা অদ্ভুত লিপিডের আরো দুই রকম আছে, টার্পিনস আর রাবার। হ্যাঁ, টার্পিনস এর ব্যাপারে প্রথমে বোতলটার দিকে তাকাও, বোতলের চিত্র দিছি, তোমার মুখস্থ হয়, ঠিক আছে। মনে রাখবে এটা একটা পারফিউম বা সুগন্ধির বোতল, ঠিক আছে। এই যে টার্পেন্টিন নামটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্লাইড পেয়ে যাওয়া, সব প্যারানার কিছু নাই। স্লাইড পেয়ে খালি তাকায় থাকবে, এই সুগন্ধি বোতল। হ্যাঁ, বাজারে গিয়ে করবা টার্পেন্টিন পারফিউমটা। যাই হোক, তাহলে টার্পেন্টিন বা টার্পিন মানে কি আমরা বুঝলাম, পারফিউম বা সুগন্ধি, সুগন্ধি, ঠিক আছে, ব্যাস। আর এগুলা সবই যেহেতু অদ্ভুত লিপিড, সবাইকে আইসোপ্রিন দিয়ে তৈরি, সবাই কি দিয়ে তৈরি, আইসোপ্রিন। কয়টা দিয়ে তৈরি এটা একবার দেখে নিবা, মুখস্থ করার খুব একটা দরকার নাই। দেখো এখানে রেড মার্ক নাই, রেড মার্ক এটাই, এখানে জাস্ট এগুলা, এগুলা কোনো রিটার্ন না, এমসিকিউ। এবং এটা হচ্ছে কি, কোথায় পাওয়া যায়, তুলসী আর পুদিনা পাতায়। মনে রাখবে কেমন, শোনো, গাছের পাতার মধ্যে কিন্তু সুগন্ধি পাতাগুলাতে এটা পাওয়া যায়। সুগন্ধি পাতা কি, তুলসী আর পুদিনা, তাই না? তুলসী আর পুদিনা পাতার আলাদা একটা সুগন্ধ বা ফ্লেভার আছে, এজন্য এগুলা দিয়ে কিন্তু প্রচুর মানে চায় ব্যবহার করা হয়। ইভেন তুলসী লিকারও পাওয়া যায়, তোমরা যেরকম ইস্পাহানি লিকার দিয়ে চা বানাও, এরকম এই তুলসী লিকারের চা আছে, খেতে খুব মজা, ঠিক আছে। পুদিনা তো এমনি চায় দিয়ে, এখন চা দোকানে র চা খেলেই তোমার পুদিনা পাতা দিয়ে দেয় ফ্লেভারের জন্য, ঠিক আছে। তার মানে সুগন্ধি হচ্ছে তুলসী আর পুদিনা পাতায় সুগন্ধি পারফিউম টার্পেন্টিন থাকে, সহজ সরল, ঠিক আছে। আর এই যে রাবার গাছ থেকে রাবার আঠা পড়তেছে, সেই আঠাটাই হচ্ছে রাবার হিসেবে কি পরিণত হয়। এগুলো সবই আইসোপ্রিন দিয়ে তৈরি, আমরা জানি C5H8 আইসোপ্রিন। আর রাবার, রাবার আসলে রাবার গাছের সাইন্টিফিক নেম একদম সহজ, রাবার ইলাস্টিক না, রাবার তো ইলাস্টিক মানে কি স্থিতিস্থাপক। এটা গাছটার বৈজ্ঞানিক নাম কি, ফিকাস ইলাস্টিক, ঠিক আছে, একদম সিম্পল। আর রাবার, যে রাবার দিয়ে কি, ওই যে গাড়ির টায়ার, এটা তো রাবার জাতীয়, এটা তো আলাদা করে মুখস্থ করার কিছু নেই, এটা আসেও না আসলে। তারপরেও দেখাই দিলাম, সহজ কোশ্চেন হলে এটা আসবে, ঠিক আছে, এই আর কিছু না। যাই হোক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুলসী আর পুদিনা পাতা এটা পাওয়া যায়, টার্পিনস, ঠিক আছে। আচ্ছা, লাস্ট স্লাইড আমাদের,
জীবদেহে লিপিডের ভূমিকা আসলে এতক্ষণ যা বললাম তাই। ওই যে বলছি না, বীজে বা শস্যে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, অর্থাৎ বীজ যখন মাটিতে রোপণ তারপর থেকে গাছ হইতে তো প্রায় 1 মাস টাইম লাগে মিনিমাম। 1 মাস মানে চারা বেরোতে 1 মাস টাইম লাগে, মাঝের 1 মাস সে যে শক্তি নিবে কোথা থেকে? গাছ হওয়ার আগে বীজটা শক্তি পাবে লিপিড থেকে, এটা তো আগেই বলছি না। আবার ওই যে কোষ ঝিল্লিতে এগুলো থাকে, বলা হয়েছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, ঠিক আছে, আর টারপিন, সুগন্ধি, অর্থাৎ এগুলো আগের পয়েন্ট, এগুলো সব বাদ। নতুন পয়েন্ট শুধু এটা, লিপিড দ্রবণীয় ভিটামিন কারা? শোনো, ভিটামিন এ, বি, সি, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, সবগুলা ভিটামিনের মধ্যে বিসি লিপিডের দ্রবণীয় নয়। লিপিডের দ্রবণীয় হচ্ছে 4টা। অবশ্যই এটা এমসিকিউ তে মনে রাখতে হবে, এটা তোমাদের 9-10 এর বই ছিল, আমি ভালো করেই জানি, ঠিক আছে, আমি ভুলি নাই। তো 9-10 এর বই ছিল লিপিডের দ্রবণীয় ভিটামিন, এই 4টার নাম ছিল, তোমরা মনে রাখবা। লিপিডের দ্রবণীয় ভিটামিন কি মনে রাখবা? কেডা। কি মনে রাখবে এটা? তাহলে মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছো? কেডা মানে কি আসলে? কে ই ডি এ, ব্যাপারটা মজার না? তাহলে আমরা দেখলাম যে কেডা, কে ই ডি এ, কে তে হচ্ছে ভিটামিন কে ই ডি এ বা এ ডি ই কে। ক্লিয়ার? ভিটামিন লিপিডের দ্রবণীয় ভিটামিন কেডা? কেডা ক্লিয়ার? কেডা ক্লিয়ার না বলো তো? কেডা ক্লিয়ার না কেডা? এই কেডাকে ক্লিয়ার না কেডা? আছে কেউ? নাই, ঠিক আছে।